I'm going to record this class. All know that this is our fifth free live class of this free session. আজকের এই ক্লাসে আমি প্রথমত কথা বলবো প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার নিয়ে, অর্থাৎ ভয়েস চেঞ্জ। এটা আমরা অনেকেই জানি, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো বাই ছাড়া প্যাসিভ ভয়েসের ব্যবহার কিভাবে হয়ে থাকে, অর্থাৎ প্র্যাকটিক্যালি আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় প্যাসিভ ভয়েস রিলেটেড অনেক কথা লিখে থাকি বা বলে থাকি, কিন্তু ইংলিশে প্রপার প্র্যাকটিস না থাকার জন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না। এই প্যাসিভ ভয়েস ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাদের অনেক বড় একটা বাধা বা ব্যারিয়ার হিসাবে কাজ করে। এজন্য আমি আবারও বলছি, আজকের এই ক্লাসে আপনি লাস্ট পর্যন্ত থাকেন, আপনারা বুঝতে পারবেন যারা মনে করেন যে আমি মোটামুটি ইংলিশ গ্রামার বুঝি, রিডিং পড়তে পারি, হ্যাঁ, কিন্তু আমি কথা বলতে গেলে আমার কথা মুখে আসে না বা আমি বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে ভালোভাবে একটা সেন্টেন্স বা বাক্য লিখতে পারি না। মূল প্রবলেম হচ্ছে এই প্যাসিভ ভয়েসটা আপনি ভালোভাবে জানেন না, এবং এর কারণে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারেন না। এটা সত্যি কিনা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল জায়গাটা কমপ্লিট করার পর আমি আপনাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে, অর্থাৎ স্পোকেনের পার্ট নিয়ে কথা বলবো। যারা ইংলিশে কনভারসেশন বা কমিউনিকেশনে দুর্বল, কিভাবে একজনের সাথে আপনি সঠিক টেন্স মেনটেন করে বা কোশ্চেন থাকলে সেই কোশ্চেনগুলো সঠিকভাবে ফর্ম করে কিভাবে স্পিকিং করবেন, কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা ধারাবাহিকভাবে আসি। প্যাসিভ ভয়েসের দুইটা পার্ট নিয়ে আমি এখানে কথা বলবো। একটি হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, আরেকটি হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। যারা ইভেন সেন্টেন্স ট্রান্সলেশন দুর্বল, নিউজ পেপার রিলেটেড বাংলা সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করতে পারেন না, আহ, আজকের এই ক্লাসটিতে আপনি যদি লাস্ট পর্যন্ত থাকেন, এই ট্রান্সলেশন নিয়ে আপনাদের প্রবলেম ফেস করতে হবে না। যে কোনো বড় বাংলা বাক্য খুব সহজে সঠিক স্ট্রাকচার, সঠিক ফর্ম এবং অর্ডার মেনটেন করে আপনি ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবেন। ওকে, সো আমি শুরু করি। আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখানে কি বলছে। দেখেন, কিছু কথা, কিছু কাজ বা কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা কি বলে, বাক্য বলে। অর্থাৎ ভয়েস মানে কি? ভয়েস মানে বাক্য। বাক্য মানে কি? স্পিচ। অর্থাৎ এই যে আমি আপনাদের সামনে এখন লেকচার দিচ্ছি, কথা বলছি, এইটাই আমার ভয়েস, এইটাই আমার স্পিচ। এটাকে লিখিত ভাষায় বলছি বাক্য। এই ভয়েস হচ্ছে দুই প্রকার, অর্থাৎ এইটা দুইভাবে প্রকাশ করা যায়, অ্যাক্টিভলি, প্যাসিভ। অ্যাক্টিভ আর প্যাসিভ। যেমন অ্যাক্টিভ কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। কেমন? যেমন এতদিন আমি যে বিষয়গুলো আপনাদের দেখিয়েছি। দেখেন, আজকের এই ক্লাসটি করতে হলে আপনাকে একটু ধৈর্য রাখতে হবে। আপনি দেখেন আজকে আপনি কি শিখতে পারেন, এই সময়টা আপনার কতটা কাজে লাগে। ইউ ক্যান ইমাজিন ইট ইফ ইউ স্টে দিস ক্লাস টিল এন্ড। ওকে, সো হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। এখানে সাবজেক্ট অ্যাক্টিভ। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। বিভিন্ন টেন্স মেনটেন করে কয়েকটি সেন্টেন্স তৈরি করা, যেখানে সাবজেক্টকে হি, শি অর ইউ, অর্থাৎ এগুলো অ্যাক্টিভ। আমরা এতদিন এই ধরনের সেন্টেন্স শিখে এসেছি বা করে এসেছি, কিন্তু এখান থেকে আমাদের বের হতে হবে। আমি আপনাকে দেখাবো প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। প্যাসিভ কি? সাবজেক্ট নিজে কাজ না করে, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তবে সেটাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। মানে প্যাসিভ ভয়েস দেখলেই আপনার আপনার এই ধরনের সেন্টেন্সে আপনি দেখবেন বা আপনার মনে পড়বে। যেমন আমি যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ করেন তো। আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। কি বললাম? আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ করেন তো। আপনি বলবেন যে রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এইভাবে আপনি প্যাসিভ করেন না? কিন্তু এই প্যাসিভটা আমরা শিখবো না। আমরা আজকে শিখবো বাই সারা প্যাসিভের ব্যবহার, প্র্যাকটিক্যাল প্যাসিভের ব্যবহার, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশন বা বিভিন্ন কমিউনিকেশনে করে থাকি। এখানে অনেক নিয়ম আছে, তাই না? এইসব নিয়ম আমাদের স্কুল কলেজে পড়ায়। এই যে পিডিএফটা দেখছেন, এইভাবে আমরা শিখি বলে আমরা পারি না, প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারি না। যেমন এখানে দেওয়া আছে, প্যাসিভ ভয়েস অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এখন যদি আপনি এই জিনিসটাই না জানেন যে ট্রানজিটিভ ভার্বটা কি, তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন?
তাই না? এরপর দেখেন আরো কিছু বিষয় আছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। হ্যাঁ, প্রেপোজিশন বাই, উইথ, অ্যাট, ফ্রম এগুলো বসবে, অবজেক্ট সাবজেক্ট হবে, মানে বিভিন্ন কিছু লেখা থাকে। এগুলো আপনি যে কোনো বইতে যান, ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে যান, আপনি এগুলো পাবেন। কিন্তু এইভাবে আমি আজকে আপনাদেরকে শেখাবো না বা দেখাবো না। আমি ভিন্নভাবে ভয়েস চেঞ্জটা আপনাদেরকে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করে শিখতে হয়। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। মনে করেন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, কথাটা বুঝবেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি না। এখন আমি ক্লাস নেওয়ার আগে আপনাদের যে নোটিশটা দেই যে আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এটা আমি যদি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদের বা পেইড কোর্সের ব্যাচে নোটিশ দেই, তখন এটা আমি যদি ইংলিশে লিখি কথাটা এরকম যে আই উইল টেক ইয়োর ক্লাস, সরি আমি এটা সব ক্যাপিটাল লেটার হয়ে গেছে, আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এই যে কথাটা আমি বললাম, যারা টেন্স বোঝেন, এটা কোন টেন্সের সেন্টেন্স? এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, উইল টেক, উইল প্লাস ভি অন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. বাংলা কি? আমি রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এখন এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, এটা অ্যাক্টিভ ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এটা যদি আমি একটু ডিফারেন্ট ওয়েতে বলি, যেমন আমার গ্রুপে আমি নোটিশ না দিয়ে যদি অন্য কেউ নোটিশ দেয়, বা আমি যদি অন্য কোনো টিচারকে দিয়ে ক্লাস নেওয়াই, আমি যদি নোটিশটা এইভাবে দেই, আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। বলুন তো কি বললাম? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এই কথাটা ইংলিশে কি হবে? দেখেন ইংলিশে এরকম হয় যে ইওর ক্লাস বা ইওর টুডেজ ক্লাস, এটাও বলা যায় ইওর ক্লাস will be taken, will be plus v3 at 10 p.m. 10 p.m. today। বলুন তো কি বললাম? ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. টুডে। অর্থাৎ ভার্বের জায়গাটা দেখেন, এখানে হচ্ছে উইল টেক, এখানে হচ্ছে উইল টেক, আর এখানে হচ্ছে উইল বি টেকেন। কেন এরকম হলো? এই দুটোই কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স, দুটোই। একটা হচ্ছে অ্যাক্টিভের স্ট্রাকচার, একটা হচ্ছে প্যাসিভের স্ট্রাকচার। অর্থাৎ মনে রাখবেন, আমাদের যে 12টি টেন্সের স্ট্রাকচার আছে না, এই 12টি স্ট্রাকচারেরই প্যাসিভের আলাদা একটা রিভার্স স্ট্রাকচার আছে। 18টা মডাল সেমি মডাল ভার্বের কথা বলছিলাম না, এই 18টা মডাল সেমি মডাল ভার্বেরই আলাদা প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, যেটা আমাকে জানতে হবে। এখন এখানে উইল টেক, এখানে উইল বি টেকেন কেন? এখানে সাবজেক্ট হচ্ছে আই, শুরু থেকে আছে আই, যে আমি ক্লাস নিব। এইখানে সাবজেক্ট কে? ইওর ক্লাস, যে আপনাদের ক্লাসটা শুরু হবে। অর্থাৎ ক্লাসের কি হাত পা আছে? ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাস কি একটা জড় বস্তু? এটা তো কোনো অ্যাক্টিভলি কোনো কাজ করতে পারে না। ক্লাসটা যার দ্বারা হবে, যে কর্তা, যে নিবে, সেটার কথা এখানে মেনশন করা হচ্ছে না। এখানে কর্মটাকে, অবজেক্টটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কোন কাজটা হবে? ক্লাসটা হবে। আপনি আমার কাছে আসছেন, কথাটা বোঝেন। আপনি এখন আমার ক্লাস করছেন না? আপনি এখানে কি জন্য আসছেন? আমাকে দেখতে, আমার চেহারা দেখতে, নাকি ইংরেজি শিখতে? আপনার দরকার কি আমাকে, না ইংরেজিটা শেখা? কর্মটা, ইংরেজিটা। আপনি, আমি আমি আপনার ক্লাস নিব, তাই না? আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে প্র্যাকটিক্যালি বোঝেন, আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে এখানে জয়েন করছেন, এখন আমার ক্লাসের লিংক দিতে একটু লেট হলো, আপনারা লেখেন না যে স্যার আজ কি ক্লাস হবে, আজকের ক্লাস কখন শুরু হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, স্যার এখন কি ক্লাস হচ্ছে? এই ধরনের কথা আপনারা বলেন না? এই প্রত্যেকটা কথা প্যাসিভ ভয়েসের। অনেকে, আমি এখন যদি আমার হোয়াটসঅ্যাপ ওপেন করি, ইনবক্সে এরকম সেন্টেন্স আমি দেখতে পাবো, যেটা আপনারা লিখছেন বাংলায়। কি লিখছেন? আজকের ক্লাস কখন শুরু হবে, ইংরেজি করেন তো। এখন কি ক্লাস হচ্ছে, ইংরেজি করেন তো। স্যার আজকে ক্লাস শুরু হবে, ইংরেজি করেন তো। প্রত্যেকটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসের। অর্থাৎ আমরা আমাদের ডে টু ডে লাইফের অনেক কথা বাংলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কনভারসেশনে প্যাসিভ ভয়েস মেনটেন করে বলি, বাট আমরা নিজেরা জানি না যে ওইটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, ওইটা ইংলিশে কিভাবে করতে হবে। এই যে আমি একটা বাক্য বললাম না, যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটা আপনি ইংলিশে করে দেখান তো, পারেন কিনা? আ- কে কে বলতে পারবেন বলেন? আপনাদের আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা যে কোনো একজন বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটা ইংলিশ কি হবে? আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি আপনার টিচার, আপনি বললেন, বলেন কিভাবে হবে। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটার ইংলিশ কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? Our class
When will today's class be when taken? Will today's class will be taken? হয়নি। আর কেউ? When will our be taken? দেখেন আপনারা এক একজন, When our class will be taken? এই যে একজন বলছেন হোয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন, হোয়েন আওয়ার টুডেস ক্লাস উইল বি টেকেন, এরকম বলছেন না আপনারা? কিন্তু এই বাক্যটা এরকম দেখেন, মানে আমরা সঠিক ফর্মটা, সঠিক অর্ডারটা মেনটেন করতে পারি কিনা বোঝার চেষ্টা করেন। ওয়েন, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, হ্যাঁ, তারপরে উইল অক্সিলিয়ারি ভার্ব, বিটা এর সাথে আসবে না। ওয়েন এর পরে কিন্তু উইল থাকে, আওয়ার ক্লাস না, সাবজেক্টটা। এই উইলের পরে সাবজেক্ট বসে, ওয়েন উইল আওয়ার ক্লাস, ওয়েন উইল আওয়ার ক্লাস, এরপর বি, বিটা সাবজেক্টের পর, এরপর যে মেইন ভার্বটা টেক, এর পাস্ট পার্টিসিপল টেকেন। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, আমাদের আজকে কখন ক্লাস নেওয়া হবে, আমাদের আজ কখন ক্লাস নেওয়া হবে। ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে, এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, এই ধরনের কথা বাংলায় আমরা বলি, বাট এই যে ফর্মটা মেনটেন করলাম ইনস্ট্যান্টলি, এই ভার্বের সঠিক ফর্ম ঠিক রেখে কতজন ইংলিশে এই কথাটা বলতে পারে? তো এখানে আমি কোনো বাই মি, বাই হিম, বাই হার এগুলো লিখছি? আমি এখানে বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে না। এগুলো কি? ডিরেক্ট প্যাসিভের ব্যবহার, যেটা আমি বলছি আপনাদের শিখতে হবে, আপনাদের জানতে হবে। বোঝার চেষ্টা করেন। আপনি মনে করেন, আপনি মনে করেন বাংলাদেশ থেকে এখন বাইরের একটা কান্ট্রিতে চলে গেলেন, ফর এক্সাম্পল আপনি ইংল্যান্ডে গেলেন, আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি সুপার শপে বা মার্কেটে না গিয়ে আপনি মাছের বাজার খুঁজতেছেন ইংল্যান্ডে গিয়ে, লন্ডন শহরে গিয়ে। তো আপনি ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন, দেখেন আপনি ইংরেজি ভালো জানেন না, ভাষা ভাষা জানেন, কেউ কোনো কিছু প্রশ্ন করলে উত্তর কিন্তু দেওয়া যায়, ইশারা দিয়ে হোক, ইয়েস নো ভেরি গুড যেভাবে বলে হোক, যে কোনো একটা উত্তর দেওয়া যায়। বাট আপনার যখন কোনো কিছুর প্রয়োজন হবে, আপনি যখন কোনো কিছু জানতে চাইবেন, নিতে চাইবেন, সঠিকভাবে যদি প্রশ্ন না করতে পারেন, তাহলে আপনি, আপনার কথা অন্যজন কিভাবে বুঝবে? তো আপনি মনে করেন ওই দেশের নেটিভস কাউকে জিজ্ঞাসা করছেন একটা বাজারে গিয়ে, যে এক্সকিউজ মি, অর কুড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়? আই নিড টু বাই সাম ফিশেস, আর ফিশ, প্লুরালে ফিশেস বা ফিশ দুটোই হয়। সো আপনি বলছেন এই কথাটা, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ প্লিজ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। দেখেন আপনার লাগবে কোনটা? মাছ। তাহলে আপনার সাবজেক্ট কে? ওই মাছ। মাছের, মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? মাছের বিক্রেতারা মাছ বিক্রি করে, কিন্তু আপনার কি মাছের বিক্রেতাকে দরকার? একটা অনুষ্ঠানের জন্য আপনি ফুল কিনবেন, প্রত্যেকটা ডিভিশনাল সিটিতে বা জেলা শহরে আহ, বাজার মার্কেট থাকে না, ফুলের আলাদা একটা মার্কেট থাকে না? ঢাকা শহর হোক বা অন্য যে কোনো শহরে ফুল মার্কেট থাকে কিন্তু, যেখান থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল কিনে থাকি। তো আপনি একটা মার্কেটে গিয়ে বললেন যে এই বাজারে ফুল বিক্রি হয় কোথায় বলতে পারেন, আমার কিছু ফুল কেনা দরকার, আই নিড টু বাই সাম ফ্লাওয়ার্স। সো আমি, আমি কোন জায়গা থেকে ফুল কিনতে পারি, কোথায় ফুল বিক্রি হয়, কোথায় ফুল বিক্রি হয়? অর্থাৎ ফুলের বিক্রেতাকে আপনার দরকার না, আপনার দরকার কি? ফুল। ওই ফুলটাই হবে আপনার সাবজেক্ট। আপনার দরকার কি? মাছ। ওই মাছটাই হবে আপনার সাবজেক্ট। তাহলে আপনি যখন এই কথাটা বলছেন, এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, এটা আপনি ইংলিশে করে দেখেন, আপনি পারবেন না। কেন পারবেন না জানেন? এটা প্যাসিভ ভয়েস, এবং এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা কখনো শিখি না। আমরা প্যাসিভ শিখি এইভাবে, হি রাইটস আ লেটার, আ লেটার ইজ রিটেন বাই হিম, কিন্তু এই প্র্যাকটিক্যাল প্যাসিভটা আমরা শিখি না। যেমন ওয়ার আর ফিশেস, অথবা আপনি ফিশও বলতে পারেন, অর্থাৎ এই দুটোই হয়, হ্যাঁ, ফিশেসও হয় ফিশও হয়, দুটোই প্লুরালে ব্যবহার করা যায়। এরপর হচ্ছে সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, এরপর ইন দিস মার্কেট, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। ওয়্যার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, ওয়্যার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট, এটা হচ্ছে মূলত আমার বাক্য বা সেন্টেন্স। কি বললাম? ওয়্যার আর ফিশেস সোল্ড ইন দিস মার্কেট। সো আপনারা একটা বিষয় বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন, আবারও বলছি, বোঝার চেষ্টা করেন বা নেওয়ার চেষ্টা করেন। এই যে আর, আর এই যে সোল্ড, সেলের পাস্ট পার্টিসিপল সোল্ড, এটা আমি কেন বসালাম? এটা কোন টেন্স? এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি। অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। আমার প্রশ্নটা কি? যে কোথায় মাছ বিক্রি হয়। তাহলে এই যে স্ট্রাকচারটা, ওয়ার আর ফিশ সোল্ড ইন দিস মার্কেট, আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব, এটা কতজন ইনস্ট্যান্টলি মেইনটেইন করে বলতে পারে?
এটাই সমস্যা। আপনি শহরে থাকেন, আপনি হঠাৎ করে গ্রামে আসলেন ঈদের ছুটিতে, গ্রামে এসে দেখলেন আপনাদের গ্রামে একটা নতুন মসজিদ তৈরি হয়েছে, আপনার একটা বন্ধুকে নিয়ে আপনি নামাজ পড়তে গেলেন। এবার আপনি বললেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস্ক, খুব সুন্দর একটা মসজিদ। আপনার বন্ধুকে আপনি জিজ্ঞাসা করলেন যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আমাদের গ্রামে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। আপনি ফোকাস করছেন কার উপর? মসজিদের উপর। কার উপর? মসজিদের উপর। সাবজেক্ট কে? মসজিদ। কে তৈরি করেছে, কারা তৈরি করেছে, এটা কি আপনার দরকার? কোন রাজমিস্ত্রি তৈরি করেছে? না। আপনি ফোকাসটা বা গুরুত্বটা কার উপর দিচ্ছেন? মসজিদের উপর। তাহলে মসজিদটা কি? ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। তাহলে এটা কোন কিসের সেন্টেন্স? প্যাসিভ ভয়েস। তাহলে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই যে হয়েছে, গিয়েছে, থেকেছে, এগুলো প্রেজেন্ট পারফেক্ট। ইংলিশ কি জানেন? ওয়েন হ্যাজ দ্য মস, দেখেন, ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, এটা হচ্ছে ওই বাক্যটার ইংলিশ। ওয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে। যদি বাংলাটা এরকম থাকতো, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, তখন পাস্ট ইনডিফিনিট টেন্স হতো। পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ আর প্লাস বি থ্রি, যেমন এরকম হতো, ওয়েন ওয়াজ দ্য মস বিল্ট। হ্যাঁ, সো এই যে বাক্যগুলো আমি বলছি না, এখানে কি আমি বাই মি, বাই হিম, বাই হার, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এরকম বলছি না। একটা বাক্য বলছি বাংলায়, সেটাকে ইংলিশে লিখতেছে এইভাবে। এই হচ্ছে প্যাসিভের ডিরেক্ট ব্যবহার, মানে প্যাসিভ ভয়েস রিলেটেড বাংলা বাক্য আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করে থাকি, প্রচুর বলে থাকি, বাট যখন ইংলিশে ট্রান্সলেট করতে যাই আমরা পারি না, আমরা সাবজেক্ট খুঁজে পাই না, কারণ আমরা নিজেরাই জানি না যে ওই বাক্যটা প্যাসিভ ভয়েসে। এটাই আমরা বুঝি না। আমরা প্যাসিভ ভয়েস বলতে ওই বাই দিয়ে যে বাক্যটা করা, ওইটাই চিনতে বা দেখতে অভ্যস্ত। কিন্তু না, আমার এখান থেকে বের হতে হবে। আগে এটা বোঝেন যে প্যাসিভ জিনিসটা কি। আপনি একটা বাক্য দেখলে বা একটা বাক্য বললে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা যে এটা প্যাসিভ না অ্যাক্টিভ। বোঝেন। আমি আবারও বলছি, মনে করেন, খুবই প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আমার অফিস রুমে বসে আছি। এখন আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, প্র্যাকটিক্যালি বোঝেন। আমার বাসায় আমার যে বেডরুম আছে সেটি পরিষ্কার করা দরকার। এখন আমি বাসায় আমার আম্মুর কাছে কল দিলাম। আমার বাসায় একটা কাজের মেয়ে আছে, ফর এক্সাম্পল তার নাম রহিমা। তো আমি ফোন দিয়ে বলছি যে, মা, রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? আমার তো ঘরটা পরিষ্কার করা দরকার ছিল। তো আমি কি বললাম? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা ভাবেন তো? এটা কোন টেন্স? রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে। দেখেন, এটা ইংলিশে এরকম, হ্যাজ রহিমা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। প্যাসিভটা কিন্তু অ্যাক্টিভ, কারণ সাবজেক্ট তো রহিমা, সাবজেক্ট কাজ করতে পারে। অ্যাক্টিভ। হ্যাজ রহিমা ক্লিন দ্য রুম। এখন আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, রহিমা ঘরটা পরিষ্কার করেছে। তাহলে ইংলিশ কি হবে? যে হ্যাজ ক্লিনড রহিমা হ্যাজ ক্লিনড দ্য রুম। রহিমা ঘরটা পরিষ্কার করেছে। রহিমা হ্যাজ ক্লিন দ্য রুম। তাহলে একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু প্যাসিভ নেই। কিন্তু দেখেন, আমি যে আমার মাকে কল দিয়ে বললাম যে রহিমা ঘরটা পরিষ্কার করেছে কিনা, এখানে আমার কাছে গুরুত্বপূর্ণ কোনটা? আমি যে মাকে কল দিলাম, কলটা কিসের জন্য দিলাম? রহিমার খোঁজ নেওয়ার জন্য, নাকি ঘরটা পরিষ্কার হলো কিনা এটা জানার জন্য? আমার এই দুটো জিনিসের মধ্যে আমার দরকার কোনটা, রহিমাকে না ঘরকে? আমি ফোকাসটা কার উপর করছি, রহিমার উপর না ঘরের উপর? ঘর। তাহলে কথাটা এইভাবে না বলে, আমি যদি কথাটা একটু ডিফারেন্ট ওয়েতে বলি, আমরা বলি না এইভাবে, আমি মাকে কল দিয়ে যদি এইভাবে বলি যে মা, আমার তো ঘরটা পরিষ্কার করার দরকার ছিল, ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? কি বললাম? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? আমার বেডরুমটা কি পরিষ্কার করা হয়েছে? ঘরটা কি পরিষ্কার করা হয়েছে? ইংলিশ কি? দেখেন, হ্যাজ দ্য রুম বিন ক্লিন, CLEAND, হ্যাজ দ্য রুম বিন ক্লিন। আমার মা ওই পাশ থেকে উত্তর দিচ্ছে যে হ্যাঁ, ঘরটা পরিষ্কার করা হয়েছে। কি হবে? দ্য রুম, এখানে সাবজেক্ট কি? দ্য রুম, দেন হ্যাজ বিন ক্লিন, ঘরটা পরিষ্কার করা হয়েছে। এই যে হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হ্যাজ বিন প্লাস ভি থ্রি। এখন হ্যাজ দ্য রুম বিন ক্লিন অথবা দ্য রুম হ্যাজ বিন ক্লিন, এরকম কেন হলো? সাবজেক্ট কে? রুম। রুমের কি হাত পা আছে? রুম কি নিজে নিজে পরিষ্কার হতে পারে না? বাট আমি ওই রুমের উপরেই ফোকাস করে কথাটা বললাম, অবজেক্টের উপরেই ফোকাস করে কথাটা বললাম। কারণ কি, আমার দরকার কি রুমটা পরিষ্কার হলো কিনা এটা জানা। সে আমার কাজের মেয়েও করতে পারে, আমার মাও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, একজন করলে হলো। আমার জানা দরকার এইটা, আমার ঘর পরিষ্কার হলো কিনা।
এইভাবেই আপনাকে আগে এটা আইডেন্টিফাই করা শিখতে হবে কোনটা প্যাসিভ কোনটা অ্যাক্টিভ। এটা খুবই দরকার প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা। কেউ কি আমার কথা একটু বুঝতে পারছেন আমি কি বলছি? এই ধরনের কথা আমরা আমাদের ডে টু ডে লাইফে হর হামেশা বলে থাকি। আপনারা অনেকেই আছেন না যারা বিদেশে, বাইরের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, কথাগুলো একটু বোঝেন, অনেক শিখতে পারবেন, বাট এইভাবে কেউ প্র্যাকটিক্যালি ধরাই দিবে না। আমরা বাইরের অনেক কান্ট্রিতে থাকি। সো বাংলাদেশে বাইরে থেকে অনেক টাকা পয়সা ইনকাম করে বাংলাদেশে বাড়ি তৈরি করেন। মনে করেন আপনি বাংলাদেশে একটা বাড়ি তৈরি করছেন বাইরের দেশ থেকে। এখন আপনার যে বাড়ির যে কি বলে কন্ট্রাক্টর সাহেব থাকে, ইঞ্জিনিয়ার সাহেব থাকে, তাদের কাছে আপনি কল দিলেন যে কি কন্ট্রাক্টর সাহেব, আমার বাড়ির কাজ কত দূর, হ্যাঁ, বা ইঞ্জিনিয়ার সাহেব, দরজা জানলাগুলো কি লাগানো হয়েছে, ঘরে কি রং করা হয়েছে, টাইলস বসানো হয়েছে। আমরা এভাবে কথা বলে না, আমরা বলি না? এই সবগুলো কথা প্যাসিভ ভয়েস। আপনি একটা কথা ইংলিশে বলতে চান, আপনি পারবেন না যে আমার ঘরের দরজা জানালাগুলো কি লাগানো হয়েছে, টাইলস গুলো কি বসানো হয়েছে, ঘরে কি রং করা হয়েছে। একটা কথা আপনি বলতে পারবেন না ইংলিশে। কেন জানেন? কারণ এগুলো প্যাসিভ ভয়েস। এগুলো প্যাসিভ ভয়েস। আমি ফোকাস করছি কার উপর? ওই ঘরটার উপর, ওই ঘরের কাজ হয়েছে কিনা। আপনি কি কাজ করেছেন এরকম বলছি না, বলছি কি যে ঘরটাতে কি কাজ করা হয়েছে। তো এই ধরনের কথা তো আমরা বলি বাংলাতে আমাদের বিভিন্ন কনভারসেশনে, বিভিন্ন সিচুয়েশনে। আপনি ইংলিশে কিভাবে বলবেন যদি প্যাসিভ ভয়েসের ডিরেক্ট ব্যবহার না জানেন, প্র্যাকটিক্যাল ব্যবহার না জানেন? আমি আবারও বলছি, আপনারা এখানে যারা ক্লাস করছেন, এই ক্লাস শুরু করার আগে হয়তো আপনারা অনেকেই মনে করছিলেন প্যাসিভ ভয়েস তো আমি পারি, আমি জানি, কেমন ওই যে আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আপনি একটা পেইড কোর্স করেন বা একটা ফ্রি ক্লাস, আপনি যেখান থেকে ইংলিশ শেখেন না কেন, যদি একটা কমপ্লিট কোর্স করেন, প্রত্যেকটা কোর্সের ভিতর প্যাসিভ ভয়েসের ব্যবহার থাকে। প্রত্যেকটা টিচার আপনাকে প্যাসিভ ভয়েস শেখাবে, কারণ প্রত্যেকেই জানে প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট, একটা টপিক। কিন্তু প্র্যাকটিক্যালি কতজন আমরা শিখি, প্র্যাকটিক্যালি কতজন ভাবি? আমরা প্রত্যেকেই শিখি এবং আমরা মনে করি আমি প্যাসিভ জানি। কিন্তু আপনি যে প্যাসিভের এই জায়গাটা জানেন না, ডিরেক্ট ব্যবহারটা, এইটা কি আপনি নিজে জানেন যে আপনি এটা জানেন না? এটা না জানার কারণে আমরা মনে করি যে আমি তো গ্রামার পারি, আমি মোটামুটি রিডিং পড়তে পারি, তারপরেও কেন কথা বলতে পারছি না, তারপরেও কেন একটু ফ্রি হ্যান্ডে লিখতে পারছি না, সাবজেক্ট কেন খুঁজে পাচ্ছি না। এটার প্রধান কারণ হচ্ছে এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানা। এই প্যাসিভ ভয়েস অনেক বড় একটা জায়গা দখল করে আছে এবং অনেক বড় একটা ব্যারিয়ার বা বাধা হিসাবে কাজ করে ইংলিশে কথা বলতে গেলে, বা বিশেষ করে রিটেন ইংলিশে ফ্রি হ্যান্ডে যখন কিছু লিখতে গেলে। এবং আমরা নিজেরাও জানি না যে আমরা এই প্যাসিভটা পারি না। কারণ এই যে বললাম না যে বাংলাতে আমাদের ডে টু ডে লাইফের কনভারসেশনের অনেক কথা, অনেক 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 কথা আমরা প্যাসিভ দিয়ে বলে থাকি, কিন্তু আমরা বুঝি না যে এই জিনিসটা আমি প্যাসিভে বলছি, এই জিনিসটা প্যাসিভ রিলেটেড বাক্য। এইটা যদি কেউ বুঝতে পারে, এই জায়গাটা যদি কেউ ওভারকাম করতে পারে, তাকে আর কেউ আটকাতে পারবে না। আমি 7টি বিষয় প্রথম বলছিলাম, পরে 4টি বিষয় বলছি। কনজুগেশন অফ ভার্ব, মানে ভার্বের ফর্ম জানবেন, টেন্স জানবেন, মডেল সেমি মডেল জানবেন, আর এই প্যাসিভ জানবেন। আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি আপনাকে খুব কম সময়ের ভিতর প্র্যাকটিস করা ইংলিশ এক্সপার্ট করে দিতে পারবো, এতটুকু আমি বলতে পারি। এর বাইরে আর কোনো কিছু লাগে না ইংলিশে ফ্রি হ্যান্ডে কথা বলতে। তো দেখেন, আমি আপনাদের একটু বলি, অ্যাক্টিভ আর প্যাসিভের স্ট্রাকচারটা বোঝেন। আমাদের যে টেন্স গুলো আছে বা যে মডেল গুলো আছে, এই স্ট্রাকচারটা একটু বুঝতে হবে আগে। এখানে একটু দেখেন, এরপরে আমি প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসছি। একটু ধৈর্য ধরেন, দেখেন এই ক্লাসটি অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের প্রত্যেকের জন্যই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? ভি টু, অর্থাৎ আই প্লেড ফুটবল, মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভার্বে। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। এর অ্যাক্টিভ তো আমরা বুঝি, আই প্লে, আমি খেলি, আই প্লেড, আমি খেলেছিলাম, আই উইল প্লে, আমি খেলবো। বাট এগুলোর যখন আপনি প্যাসিভ করবেন, তখন দেখেন স্ট্রাকচারটা কেমন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখন অ্যাম ইজ আর কোথায় বসে? অ্যাম ইজ আর আমরা দেখছি কন্টিনিউয়াস টেন্সে বসে। আবার ভি থ্রি কোথায় বসে? ভি থ্রি আমরা দেখছি পারফেক্ট টেন্সে বসে। কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের যে অক্সিলারি ভার্বগুলো,
সেগুলো ইনডিফিনিট টেন্সে চলে আসবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে টেন্সেই আপনি বাক্য লেখেন না কেন, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, ইনডিফিনিট হোক, কন্টিনিউয়াস হোক, পারফেক্ট হোক, মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি হয়, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। যেমন ফুটবল ইজ প্লেড, ফুটবল খেলা হয়; ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল; ফুটবল উইল বি প্লেড। অর্থাৎ উইল বিটা কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে থাকে, তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে আসতেছে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি বসে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচারে। ফুটবল উইল বি প্লেড, ফুটবল খেলা হবে। এই যে এখানে বাই মি আছে, কিন্তু এই বাই মি আমরা দিব না, বাই ছাড়া ব্যবহার শিখবো। আবার দেখেন কন্টিনিউয়াস টেন্সগুলোর স্ট্রাকচার কি, অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ আর প্লাস আইএনজি, উইল বি প্লাস আইএনজি। যেমন আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি বা খেলিতেছি; আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম; আই উইল বি প্লেইং ফুটবল, আমি খেলতে থাকবো। এটার প্যাসিভ হচ্ছে এই অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার বাই উইল বি, এরপর একটা এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়, সেটা হচ্ছে বিং প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। ফুটবল ইজ বিং প্লেড, বাংলা কি, ফুটবল খেলা হচ্ছে; ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল; ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। অর্থাৎ অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, উইল বি, এরপর এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিং প্লাস ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপর পারফেক্ট টেন্সে কি হয়, হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। প্যাসিভ কি, এই হ্যাভ হ্যাজ এর পরে এক্সট্রা একটা ওয়ার্ড যুক্ত হবে বিন, বি ডাবল ইএন। কন্টিনিউয়াস টেন্সে বিং, বিই আই এন জি, পারফেক্ট টেন্সে বিন প্লাস ভি থ্রি, ফুটবল হ্যাজ বিন প্লেড, ফুটবল খেলা হয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে মডাল ভার্ব। গত ক্লাসে আমি নিয়েছিলাম মডাল ভার্বের পর মেইন ভার্বটা বেস ফর্মে হয়, অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এরপরে মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয় না। বাট যখন প্যাসিভ ভয়েস হবে, তখন এই মডেলগুলোর পর একটা বি যুক্ত হবে, বি প্লাস ভি থ্রি, ক্যান বি, কুড বি, শুড বি প্লাস ভি থ্রি। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি; ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। অর্থাৎ এই যে ফুটবল ইজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, প্র্যাকটিক্যাল সেন্সটা কি বোঝেন? দেখেন আমি একটু বলি মজার ব্যাপার, সেটা হচ্ছে যারা গ্রাম অঞ্চলে থাকেন, বুঝেন, প্র্যাকটিক্যালি বুঝতে হবে। বিভিন্ন ইউনিয়নে, গ্রামে, উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় না, করে না, দেখছেন না? মাইকিং করে, ঘোষণা দেয়, অ্যানাউন্সমেন্ট দেয়। মনে করেন একটা বড় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো, তো মাইকিং করতে যায় না গ্রামে গ্রামে, আপনারা কিন্তু শুনছেন, এরকম বলে না, সুখবর সুখবর সুখবর, এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের উপজেলা পরিষদের মাঠে, বলে না এরকম? খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4 ঘটিকার সময়ে, উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত, বলে না এরকম মাইকে? এই যে বাক্যগুলো বললাম না, প্রত্যেকটা বাক্যই প্যাসিভ ভয়েস। আপনি একটা বাক্য ইংলিশে বলেন তো, পারেন কিনা? কি বললাম? সুখবর সুখবর সুখবর, বলেন এরকম? আ ভেরি গুড নিউজ টু অল অফ ইউ, এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইংলিশ কি জানেন? দেখেন, আ গ্রেট ফুটবল টুর্নামেন্ট, টুর্নামেন্ট হ্যাজ বিন অ্যারেঞ্জড, এক বিরাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এবার যদি বলি খেলাটি অনুষ্ঠিত হবে আজ বিকাল 4টায়, কি হবে ইংলিশটা? দ্য ফুটবল ম্যাচ উইল বি হেল্ড, উইল বি প্লাস ভি থ্রি, হ্যাঁ, হেল্ড অ্যাট 4 p.m, ইন দ্য আফটারনুন বলা যায়। উক্ত খেলায় আপনারা সকলেই আমন্ত্রিত। এই যে এর ইংলিশটা কি জানেন? ইউ অল আর ইনভাইটেড টু দিস ম্যাচ। হ্যাঁ, সো এগুলো সবই প্যাসিভ ভয়েসে। মানে প্যাসিভ ভয়েসের ব্যবহার আমাদের ডে টু ডে লাইফে যে কতটা বেশি, ইউ ক্যান নট ইমাজিন আনটিল ইউ ইউজ ইট ইন ইউর প্র্যাকটিক্যাল লাইফ। বাট একবার যদি কেউ এটা বুঝতে পারে, একবার যদি কেউ এটার সঠিক ব্যবহার করতে জানে বা শেখে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তার কাছে অনেক ইজি মনে হয়, অনেক অনেক সহজ মনে হয়। অনেকেই মনে করে আমি গ্রামার বোঝা সত্ত্বেও, টেন্স পড়া সত্ত্বেও কেন ইংলিশ জানি না। এই জায়গাটা না জানার কারণে আমি আজকে আপনাদের বলে রাখলাম। এবং
এর পরবর্তীতে আপনারা ভেবে দেখবেন যে এটা সত্যি কিনা। কেউ কি আমার এই কথাটা বুঝতে পেরেছেন আমি কি বললাম, যে এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে? কেউ কি বুঝতে পারছেন? দেখেন, Yes, sir. Yes, sir. এটা এটা একটু ডিফিকাল্ট, একটু জটিল, মানে একদিনে যে আপনি সব শিখে যাবেন এইটা না। আপনি সব কি শেখা যায় না, কিন্তু আমি আপনাকে গুরুত্বটা বোঝাচ্ছি যেটা সম্পর্কে আপনার কোনো কনসেপ্টই নেই, আপনি জানেনই না যে এটা কতটা বেশি গুরুত্বপূর্ণ। আমি সেইটা বোঝাচ্ছি, আগে সেইটা বোঝেন। শেখার অনেক টাইম আছে, একদিনে সব শেখা যায় না। ধীরে 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 বিষয়গুলো শিখতে হয়। কিন্তু কোন জিনিসটা আপনি শিখবেন, কেন আপনি ইংলিশ পারেন না, ইংলিশ না পারার প্রধান কারণ কি, এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এই বিষয়গুলো বারবার 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 আপনাদের বলে যাচ্ছি। এই কথাগুলো কেউ বলবে না আপনাকে, এটা শিখতে হবে, প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা নেওয়ার চেষ্টা করতে হবে। এতদিন আমি আপনাদের করাইছি এই যে আই ইট রাইস, হি ড্রাইভস এ কার, উই প্লে ফুটবল। আমরা নেগেটিভ করছি, উই ডোন্ট প্লে ফুটবল, ডু উই প্লে ফুটবল, হি ড্রাইভস এ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার। এই ধরনের সেন্টেন্সের ভিতর আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা যদি সত্যিকার অর্থে এক্সপার্ট বা ফ্লুয়েন্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি নিতে চাই, এই জায়গাগুলোতে আমাকে আসতে হবে। যেমন দেখেন, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, তাহলে এই বাক্যটা ইংলিশে কি হবে? এই বাক্যটি কি হবে? সাবজেক্টকে বিড়াল, কেন এখন এটা প্যাসিভ কেন, আগে এটা বোঝেন। প্যাসিভ রিলেটেড বাক্যটা মূলত কি? এই বিড়ালটা কোনো কাজ করে না, এটা ইনঅ্যাক্টিভ, এই জন্য প্যাসিভ। কিভাবে বুঝবো আমি? বাংলা হচ্ছে বিড়ালকে হত্যা করা হয়েছিল, হয়েছিল গিয়েছিল থাকলে পাস্ট টেন্স হয়, টেন্স ধরতে হবে। ফর এক্সাম্পল, মনে করেন আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন রাস্তার পাশে একটা বিড়াল মরে পড়ে আছে। অর্থাৎ ওই বিড়ালটাকে দেখে আপনি বুঝতে পারছেন কেউ একজন এই বিড়ালটাকে মেরে ফেলছে, লাঠি দিয়ে বাড়ি দিয়ে মারছে। এখন কে মারছে সে তো আর সেখানে নেই, আপনি জাস্ট মরা বিড়ালটাকে ওইখানে দেখছেন। অর্থাৎ কাজটা কার দ্বারা সম্পন্ন হলো সেটা বলা নেই, সেটা এখানে দেওয়াও নেই। আছে কে? ওই অবজেক্টটা, বিড়ালটা। তো বিড়াল তো আর কোনো কাজ করতেছে না, ওটা তো মরা, নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। তো ওইটাকে যখন আমি সাবজেক্টে নিচ্ছি, ওটা আমার কি হচ্ছে? প্যাসিভ ভয়েস হচ্ছে। অর্থাৎ দ্য ক্যাট ওয়াজ কিল্ড, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ আর প্লাস ভি থ্রি। সো কি হবে এখানে? দ্য ক্যাট ওয়াজ কিল্ড। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। আমরা বলি না যে তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার পরীক্ষা কি শুরু হয়েছে, শেষ হয়েছে, তোমার কি রেজাল্ট দিয়েছে? এই সবগুলো কথা প্যাসিভ ভয়েস। আপনি একটা কথা ইংলিশে করে দেখেন, আপনি পারবেন না। কেন? পরীক্ষার কি হাত পা আছে? পরীক্ষা নিজে নিজে শুরু হয়? পরীক্ষার বোর্ডে যারা থাকে, কন্ট্রোলে যারা থাকে, তারা নেয়, তারাই করে, গার্ড দেয়। তো আমি কি তাদেরকে চিনি? আমি ফোকাস করি কার উপর, আমি কোনটা ধরে কথা বলি? পরীক্ষা। তাহলে পরীক্ষা তো ইনঅ্যাক্টিভ, এটা প্যাসিভ ভয়েস। তাহলে দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, ওয়াজ ফিনিশড ইন টাইম, সময় মতো, ইন টাইম। তো এইভাবে এই বিষয়গুলো বুঝতে হবে। আমাদের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। এই যে হবে, ফিউচার টেন্স, সাবজেক্টকে রাজু। রাজু কিন্তু কোনো কাজ করছে না, সেটা ইনঅ্যাক্টিভ। যার দ্বারা কাজটা হবে, তা কে করবে সেটা এখানে বলা নেই। অর্থাৎ রাজুর ভাই, রাজুর বাবা, যে কেউ তাকে পাঠাতে পারে। রাজু মানুষটা ইনঅ্যাক্টিভ, রাজুকে পাঠানো হবে, সাবজেক্টকে রাজু। তাহলে কি হবে? রাজু, ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ কি জানেন? শ্যাল বা উইল বি প্লাস ভি থ্রি। অর্থাৎ রাজু উইল বি সেন্ট টু লন্ডন, রাজু উইল বি সেন্ট টু লন্ডন আর টুমোরো, রাজু উইল বি সেন্ট টু লন্ডন টুমোরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, বোঝার চেষ্টা করেন। এই যে একটি বাক্য, এটা এটা ইংলিশে আপনি করেন তো পারবেন না, কেন? এটা প্যাসিভ ভয়েস। হয়েছে, গিয়েছে, থেকেছে, দিয়েছে, নিয়েছে, এগুলো কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ কি? হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি। তাহলে সাবজেক্টকে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন, ইংলিশটা এরকম, উই, এরপর হ্যাভ বিন, উই হ্যাভ বিন, এরপর কি? ইনফর্মড। জানানো ইংরেজি কি? ইনফর্ম করা। উই হ্যাভ বিন ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার, অ্যাবাউট দিস ম্যাটার। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এখন বোঝেন এটা কেন প্যাসিভ। এখানে সাবজেক্টকে উই, উইটা কোনো কাজ করতেছে না, এটা ইনঅ্যাক্টিভ, এটা নিষ্ক্রিয়। কেউ কোনো কিছু, কোনো একটা বিষয় বাইরে থেকে এসে আমাদেরকে জানিয়েছে, ঠিক আছে? এই জন্য হ্যাভ বিন ইনফর্ম। আমি যদি এই বিনটা এখান থেকে উঠাই দিতাম, মনে করেন আমার এই বিন নেই, আমি যদি বলতাম উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তাহলে বাংলাটা কি হতো? বাংলাটা এরকম হতো, আমরা বিষয়টি জানিয়েছি। অর্থাৎ তখন সাবজেক্ট অ্যাক্টিভ হয়ে যায়, সাবজেক্ট কাজ করা শুরু করে দেয়। আমরা
কাউকে কোনো একটা বিষয় জানিয়েছি। কিন্তু এখানে যখনই আমি এই বিনটা বসাচ্ছি, এর অর্থ হয়ে যাচ্ছে আমাদেরকে জানানো হয়েছে, আমরা তখন ইনঅ্যাক্টিভ। আমাদেরকে কেউ কোনো কিছু জানিয়েছে বাইরে থেকে এসে, কারা কাজটা করেছে, কারা জানিয়েছে, কাদের দ্বারা সম্পন্ন হয়েছে, সেরকম কোনো কিছু বলা নেই। তো এই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের ডিফারেন্স। এই বাক্যটাকে ডিফারেন্ট হয়তো লেখা যায়, মানে বস্তুবাচক অবজেক্টটাকেও নেওয়া যায় যে দিস ম্যাটার হ্যাজ বিন ইনফর্মড আস, এই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে, কথাটা এভাবেও বলা যায়। তো যাই হোক, এরপর দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এখানে সাবজেক্টকে অনেকে মনে করে ইংলিশ বাংলা বাক্য থেকে ইংলিশে যখন আমি ট্রান্সলেট করব, একটা বাক্যের শুরুর ওয়ার্ডটাই অলওয়েজ সাবজেক্ট হয়। এই 16ই ডিসেম্বর এখানে কোনো সাবজেক্ট না। অনেকে বলবে 16 ডিসেম্বর, না, এটা কোনো সাবজেক্ট না, এটা তো একটা টাইম, অ্যাডভার্ব অফ টাইম। সাবজেক্ট কি এখানে জানেন? ওই বিজয় দিবস। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে ভিক্টরি ডে, ভিক্টরি ডে। এবার ভার্ব কি? পালন করা হয়। তাহলে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হয়, প্রতি বছর হয়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পলের প্যাসিভের স্ট্রাকচার কি? অ্যাম, ইজ আর প্লাস ভি থ্রি। ভিক্টরি ডে ইজ অবজার্ভড, ইজ অবজার্ভ। এরপর কি? ডে অর ডেটের আগে অন প্রেপোজিশন বসে, অন 16th ডিসেম্বর। তাহলে দেখেন এই প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানা কতটা গুরুত্বপূর্ণ। মানে আমরা প্যাসিভ কিভাবে শিখি, ওই যে বললাম না, হি রাইটস আ লেটার। আমি যদি বলি এটার প্যাসিভ করেন, তো আপনারা প্রত্যেকেই করতে পারবেন। কিভাবে করবেন এটার প্যাসিভ? যে আ লেটার ইজ রিটেন, আ লেটার ইজ রিটেন বাই হিম। কিন্তু আমি এই প্যাসিভটা শেখাচ্ছি না বা দেখাচ্ছি না, বাই ছাড়া প্যাসিভের ব্যবহারের কথা বলছি, ডিরেক্ট প্যাসিভের ব্যবহারের কথা বলছি। আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আমাকে খেতে দেওয়া হয়নি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে, করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে, প্রতিদিন 100 লোক করোনায় আক্রান্ত হচ্ছে। এই ধরনের কথা কি আমরা আমাদের ডে টু ডে লাইফে বলি না? বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন কনভারসেশনে। বাট আপনি ইংলিশে বলতে যান, আপনি পারবেন না যদি না এই প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার আপনার থাকে। তো এইটা আমাদের করতে হবে। এইটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে শেখাই। আমার পেইড কোর্সে যারা আসে, যারা ভর্তি হয়, আপনারা তো ভর্তি হয়েছেন, প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়েছেন, 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন ইংরেজি পারি না, মেইনলি আমাকে কোন জায়গা ডেভেলপ করতে হবে। আর এই বিষয়গুলো যদি একবার ডেভেলপ করতে পারেন, কেউ আর আপনাকে আটকাতে পারবে না। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে আহামরি খুব বেশি টপিক আছে, অনেক বেশি কিছু আমাদের শিখতে হয়, এরকম কোনো কিছু না। আমি কি বলছি, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, জাস্ট এইগুলো আপনি ডেভেলপ করেন, আপনি খুব দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এটার আরেকটা রিজন আছে, যেমন আমি বলছি যে আমার পেইড কোর্সে 70টা ক্লাস। আচ্ছা, 70টা ক্লাস মানে কি 70টা নতুন টপিক? না, 70টা নতুন টপিক না। আমি পারি না কেন? আমার প্র্যাকটিস নেই, তাই পারি না। সেই প্র্যাকটিস করার জন্য কোন বিষয়গুলো ভালোভাবে ডেভেলপ করতে হবে, এই জায়গাটা 40টা ক্লাসের মাধ্যমে কমপ্লিট করা যায়, তার বেশি লাগে না। বাকি যে ক্লাসগুলো থাকে, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো উইদাউট প্র্যাকটিসিং, হাউ ক্যান ইউ ডেভেলপ দিস ল্যাঙ্গুয়েজ? উইদাউট স্পিকিং, উইদাউট থিঙ্কিং, উইদাউট জেনারেটিং আইডিয়া ইন ইউর ওন ব্রেইন, how to develop this language? How can you speak in English fluently? ইউ হ্যাভ টু ডু ইট। আপনাকে এটা করতে হবে, ঠিক আছে? সো আমি এখন আপনাদের এই এই সেন্টেন্সগুলো আমি দিয়ে দিব, আপনারা নিজেরা ট্রান্সলেট করবেন। আমি একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি, আপনারা এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে জায়গাটা দেখাচ্ছি প্যাসিভ ভয়েসের ব্যবহার, এটা হচ্ছে আমার পেইড কোর্সের 10টা মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস আছে, যে ক্লাসগুলো মূলত যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ফেস করবে, অথবা যারা কর্পোরেট সেক্টরে রাইটিং এ ভালো করতে চায়, বা যারা হাউস ওয়াইফ আছে, যারা ফ্রিল্যান্সার আছে, রাইটিং রিলেটেড প্যারাগ্রাফ, ব্লগ, বিভিন্ন ধরনের রাইটিং যারা সঠিকভাবে লিখতে পারে না, তাদের জন্য এই ক্লাসগুলো থাকে। এটা হচ্ছে আমার পেইড কোর্সের একটি ক্লাস। আপনাদের এই ফ্রি ক্লাসে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন যে আমার এক একটা রাইটিং এর ক্লাস কেমন হয়। এই এই জায়গাটা একটু ভালোভাবে বোঝেন। আমি তো প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা কনসেপ্ট দিলাম, বা এর গুরুত্ব কতটা, কত বেশি ব্যবহৃত হয় আমাদের ডে টু ডে লাইফে, এটা তো আমি বললাম। এই ক্লাসটি ওই প্যাসিভ ভয়েসের সাথে একদম রিলেটেড, প্র্যাকটিক্যাল ব্যবহার। এটা একটু দেখার চেষ্টা করেন খুব ভালোভাবে। দেখেন কি বলছে। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি
যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারাই হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকে বাইয়ের ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে, বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ, বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্স এর ব্যবহার তুলনামূলক বেশি। কি বলছে এখানে দেখেন, মূলত যে সেন্টেন্সের সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে তৈরি করেছে তা উল্লেখ নেই, এজন্য বাইয়ের ব্যবহারটা এখানে হয়নি। এবার দেখেন, আমি যদি একটু এই জায়গাগুলোতে আসি, আমি এটা ঢেকে দেই। আপনারা এই ধরনের সেন্টেন্স দেখেন, এগুলো দেখলে আমাদের অনেকের গায়ে জ্বর চলে আসে, ভাবি কিভাবে ট্রান্সলেট করব, কোনটার পর কোনটা বসাবো। এগুলো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল সেন্টেন্স, নিউজ পেপার রিলেটেড সেন্টেন্স। এই বাক্যটি একটু দেখেন, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। এটা আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? ভেবে দেখেন তো। আমরা অনেকে এটা পারি না, আমরা মনে করি একটা সেন্টেন্স বা বাক্যে শুরুর ওয়ার্ডটাই সাবজেক্ট, এই স্বাধীনতা দিবস আপনারা প্রথমে লিখবেন। কিন্তু না, কিভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ট্রান্সলেট করতে হয় মনে রাখবেন। প্রত্যেকটি বাংলা বাক্যে, যখন আপনি বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করবেন, সঠিক ওয়েটা কি, বিশেষ করে প্যাসিভ রিলেটেড বাক্য, প্রত্যেকটি বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে, শেষে ভার্ব থাকে। কি বললাম, এতটা প্র্যাকটিক্যালি ডিটেলসে কেউ দেখাবে না। প্রত্যেকটি বাংলা বাক্যের লাস্টে ভার্ব থাকে। ইংলিশে ভার্ব কোথায় থাকে জানেন? সাবজেক্টের পরে। তাহলে যখন আমি একটা বাংলা সেন্টেন্সকে ইংলিশে ট্রান্সলেট করব, সবার আগে সাবজেক্টটা বসাবো, সবার আগে সাবজেক্টে বসাবো। কিভাবে সাবজেক্ট বসাবো? বাংলা বাক্যের ভার্বকে যদি আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন, তাহলে প্যাসিভ রিলেটেড বাক্যের সাবজেক্ট পাওয়া যায়। আই রিপিট ইট, বাংলা বাক্যের ভার্বকে, বাংলা বাক্যে ভার্ব কোথায় থাকে? লাস্টে থাকে, একদম শেষে থাকে। সেই ভার্বকে যদি হোয়াট অ্যান্ড হুম দিয়ে কোশ্চেন করেন, তাহলে সাবজেক্ট পাওয়া যায়। অর্থাৎ দেওয়া হচ্ছিল, কি দেওয়া হচ্ছিল? গার্ড অফ অনার। কাকে দেওয়া হচ্ছিল? প্রধানমন্ত্রীকে। হট অ্যান্ড হোম দিয়ে কোশ্চেন করে এই দুটো অ্যান্সার আমি পেলাম। এই দুটো হচ্ছে আমার মূলত অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, একটা ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। কোনো বাক্যে একটা অবজেক্টও থাকতে পারে, কোনো বাক্যে দুটোও থাকে। যদি দুটোই থাকে, তাহলে বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। অর্থাৎ এই বাক্যের সাবজেক্ট কে জানেন? ওই স্বাধীনতা দিবস না, প্রধানমন্ত্রী। অর্থাৎ সাবজেক্টটা হচ্ছে দা প্রাইম মিনিস্টার। এবার হচ্ছে ভার্ব বসাবো, দা প্রাইম মিনিস্টার। এবার হচ্ছে আমি ভার্ব বসাবো। ভার্বটা কি, বোঝার চেষ্টা করেন। ভার্বটা হচ্ছে দেওয়া হচ্ছিল। এই দেওয়া হচ্ছিলটা দেখে আপনাকে কিন্তু আবার টেন্স আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ এটা কোন টেন্স, এই যে দেওয়া হচ্ছিল যে কথাটা, এটা এটা কোন টেন্সে হতে পারে, এটা আপনাকে ধরতে হবে। আমি যদি বলি দেওয়া হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি দেওয়া হতো, পাস্ট ইনডিফিনিট টেন্স, সরি, পাস্ট, দেওয়া হয়েছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। দেওয়া হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি দেওয়া হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেওয়া হচ্ছিলটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি, এটা আবার আপনাকে বুঝতে হবে। অর্থাৎ স্ট্রাকচারটা হচ্ছে এরকম: was, the prime minister was, then being, the prime minister being was being। এরপর কি? দেওয়া ইংরেজি কি? গিভ। গিভের পাস্ট পার্টিসিপল কি? গিভেন। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। এরপর কি? গার্ড অফ অর্ডার, দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন। সাবজেক্ট আর ভার্ব যদি বসানো যায়, বাকি অংশটা কিভাবে করতে হয় জানেন? বাংলা বাক্য থেকে যখন ইংলিশে আপনি সেন্টেন্স ট্রান্সলেট করবেন, লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে হয়। এই যে ওয়াজ বিং গিভেন আমি লিখলাম না, আমাদের মূলত ভুলটা এই জায়গায় হয়। অর্থাৎ বাংলা বাক্য দেখে যদি ভার্বটাকে চিনে সঠিক ফর্মে ভার্বটা বসানো যায়, এই যে ওয়াজ বিং গিভেন আমি বসালাম, এইটা যদি কেউ সঠিকভাবে বসাতে পারে, তার সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। বাট এই জায়গাটাই যদি কেউ ভুল করে, এখানে বিং না দিয়ে যদি বিন দেয়, গিভেন না দিয়ে যদি গিভ দেয়, গিভ না দিয়ে যদি গেভ দেয়,
তাহলে ভুল হয়ে যায়। এইটুকু যে সঠিকভাবে বসাতে পারে সাবজেক্টের পরে ভার্বটা, সেন্টেন্স অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যায়। আর এরপরে নিয়মটা হচ্ছে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসতে হয়। যেমন বাকি থাকছে কোনটা, গার্ড অফ অনার, তারপরে কোনটা, উপলক্ষে, তারপরে কোনটা, স্বাধীনতা দিবস। এইভাবে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবেন সাবজেক্ট আর ভার্ব বসানোর পর। অর্থাৎ দ্য প্রাইম মিনিস্টার ওয়াজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন, উপলক্ষে, অন দ্য অকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস উপলক্ষে। সো এইভাবে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। তাহলে নিয়ম কি, আমি কি কি বললাম দেখেন। প্রথমত, প্রত্যেকটি বাংলা বাক্যে ভার্ব শেষে থাকে, এটা মনে রাখবেন। ওই ভার্ব দেখে আপনার টেন্স আইডেন্টিফাই করে ফেলতে হবে যে এটা কোন টেন্সে লেখা আছে। এইটা হচ্ছে 2 নম্বর কথা। এরপর সাবজেক্ট বসানোর জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, যে উত্তরটা আসবে সেইটাই সাবজেক্ট। যদি দুটো উত্তর আসে, ব্যক্তিবাচক অবজেক্টটাকে প্রাধান্য দিতে হবে অ্যাজ আ সাবজেক্ট প্যাসিভ রিলেটেড বাক্যে। এরপরে যে ভার্বটা আমি দেখছি শেষে, ওই ভার্বটাকে সাবজেক্টের পরে আমি বসাবো সঠিক টেন্স মেনটেন করে, ফর্ম অনুযায়ী। তারপর বাংলা বাক্যের লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবে। এটা ফ্রেজ ধরে ধরে করতে হয়। হ্যাঁ, ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেশনের জন্য। আরেকটা সেন্টেন্স দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই যে একটি বাংলা বাক্য, আপনি কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবেন? তাহলে ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এই যে নেওয়া হচ্ছে না এই কথাটি, নেওয়া হচ্ছে না এই কথাটি হচ্ছে ভার্ব। তাহলে এটা কোন টেন্সে আছে? হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, হচ্ছে না, যাচ্ছে না, খাচ্ছে না। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এবার কি নেওয়া হচ্ছে না? দুর্নীতি, বাংলাদেশ, না। কি, কোন জিনিসটা? পদক্ষেপ। অর্থাৎ একসাথে হবে কোনো কার্যকর পদক্ষেপ, এই 3টা ওয়ার্ড একসাথে কানেক্টেড। এটা বলা হয় ফ্রেজ। ফ্রেজ মানে একগুচ্ছ ওয়ার্ড। হ্যাঁ, সো কোনো কার্যকর পদক্ষেপ, এনি ইফেক্টিভ, এনি ইফেক্টিভ স্টেপ, স্টেপ, এনি ইফেক্টিভ স্টেপস, কোনো কার্যকর পদক্ষেপ। এরপর কি, নেওয়া হচ্ছে না, নেওয়া হচ্ছে না। বাংলায় ভার্ব লাস্টে থাকে, ইংলিশে কোথায় হবে? সাবজেক্টের পর। তাহলে আর নট বিং টেকেন, পদক্ষেপ অনেক হতে পারে, এখানে আমি সাবজেক্টটা প্লুরাল রাখছি, স্টেপস, এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন। টেক মানে কি, নেওয়া, এর পাস্ট পার্টিসিপল টেকেন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য am is আর বিং প্লাস ভি3। সো এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন। এবার আমি কি করব? সাবজেক্ট আর ভার্ব শেষ, বাংলা বাক্যের লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব। যেমন বাংলাদেশে, এটা আগে বসাবো, তারপর বন্দে, তারপর দুর্নীতি। তাহলে কি হবে? দেশের আগে ইন প্রেপোজিশন বসাবেন অলওয়েজ। ইন বাংলাদেশ, যে কোনো জায়গার আগে অ্যাট অথবা ইন প্রিপোজিশন বসাতে হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। সো ইন বাংলাদেশ। এরপর কি, বন্দে, ওই যে একটা এ কার আছে না, দেখছেন? এই বন্ধ শব্দটা কি, ক্লোজ করা, স্টপ করা, এটা কিন্তু একটা ভার্ব। বাট এই যে ওই যে বন্দে, এটা ইনফিনিটিভ করতে হয়, অর্থাৎ টু প্লাস বিয়ন্ড, নন ফাইনাইট ভার্ব। রিড মানে পড়া, টু রিড মানে পড়তে, ডু মানে করা, টু ডু মানে করতে, হ্যাঁ, রাইট মানে লেখা, টু রাইট মানে লিখতে। তাহলে এনি ইফেক্টিভ স্টেপস আর নট বিং টেকেন ইন বাংলাদেশ, কি হবে? টু স্টপ, এবার কি, দুর্নীতি, করাপশন। সো এইটাই হচ্ছে একদম আহ, সঠিক নিয়ম বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করার, বিশেষ করে প্যাসিভ রিলেটেড বাক্যগুলো। ইভেন অ্যাক্টিভের বাক্য হলেও দেখবেন যে বাংলা বাক্যে লাস্টে ভার্ব থাকে, আর সাবজেক্টের পর ভার্বটা বসাতে হবে টেন্স মেনটেন করে। তারপর একটা সেন্টেন্স কমপ্লিট করতে হলে, যদি অনেক বড় সেন্টেন্স থাকে, অনেক ফ্রেজ বা ক্লজ যুক্ত সেন্টেন্স থাকে, একদম লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবেন। এটাই হচ্ছে মূলত নিয়ম। আমার কথা কি কেউ বুঝতে পারছেন আমি কি বলছি? সেন্টেন্স ট্রান্সলেশনের ওয়েটা কি Yes. বোঝা যাচ্ছে? দেখেন, এই জায়গাগুলো যদি আপনি ডেভেলপ, এই জায়গাগুলো যদি, এই জায়গাগুলো যদি প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে না পারেন, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে পারবেন না। আপনি যদি মনে করেন আমি এই ভাষাটা আমার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, একটা জায়গায় অ্যাডাপ্ট করতে চাই, অ্যাপ্লাই করতে চাই, আমার নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, আপনাকে এইভাবে শিখতে হবে। আদারওয়াইজ ওই যে, আমি অতিরঞ্জন করা কোনো কিছু দেখাই না, যেটা রিয়েল লাইফে প্রয়োজন আমি সেটাই দেখাই। আপনারা আরো অনেক টিচারের ক্লাস করে আসতে পারেন, অনেক জায়গায় যেতে পারেন, দেখতে পারেন, অনেক কথা অনেকেই বলে, এইগুলো শেখাবে। যে আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন আই লাইক দ্য ওয়ে ইউ টক,
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। বাকিগুলো দিয়ে দিলাম, আপনারা করেন। অনেকে এগুলো ট্রান্সলেট করবে, কমেন্ট বক্সে দিবে, বলবে আহ কত সুন্দর ইংরেজি শিখতেছি। হ্যাঁ, স্পোকেন ইংলিশ, বাট এগুলো দিয়ে ঘোড়ার ডিম ছাড়া কিছু হয় না। আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, কি আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। আমি তার ভালোবাসার তালিকা পছন্দ করি, আই লাইক দ্য ওয়ে অফ হার লাভ। তাই না, এরকম নাকি? তো যাই হোক, এরকম একটা করলাম, এরপর আরেকটা স্পোকেন স্ট্রাকচারে আসলাম, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। আপনি কি একটু সরে বসবেন? এই ফ্রেজগুলো শিখে রাখুন, এই এক্সপ্রেশনগুলো শিখে রাখুন, আপনি ইংলিশ এক্সপার্ট হয়ে যাবেন। তো এগুলো দিয়ে ওইভাবে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায় না। এটা জাস্ট মানে কি বলবো, এক্সাজারেশন বা মনোরঞ্জন করা মানুষকে, এই ছাড়া আর কিছুই না। এই যে ছোট ছোট রুলস বা স্ট্রাকচার যারা দেখায়, এক্সপ্রেশন যারা দেখায়, যারা বলে ঘরে বসে এই ইংরেজিগুলো শিখুন, ট্রেনে বসে এই ইংরেজিগুলো শিখুন, হ্যাঁ, কিচেনে এই ইংরেজিগুলো ব্যবহার করুন, কেন আমি এইভাবে কেন শিখবো? ল্যাঙ্গুয়েজটা তো খুব কঠিন না। আমি যদি এর অরিজিনটা জানি, এর ভিত্তি থেকে একদম ফান্ডামেন্টাল থিংস গুলো যদি বুঝতে পারি, আপনারা যারা প্রথম দিন থেকে আমার ফ্রি ক্লাসগুলো করছেন, একবার ভেবে দেখেন আমি কোন জায়গা থেকে আলোচনা শুরু করি এবং কোন জায়গায় নিয়ে যাই। প্রত্যেকটা ক্লাসে কতটা অথেন্টিক বিষয় নিয়ে আমি কথা বলি। সো যদি আপনারা এইভাবে প্র্যাকটিক্যালি ডেভেলপ করতে পারেন, এই ভাষা আপনি আপনার নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। আমি সেভাবেই শেখাই। আমার কাছে ক্লাস করে আমার স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। আমি আপনার আগের দিনও বলছিলাম, মাদারীপুর একজন প্রতিষ্ঠান দিয়েছে, তার প্রথম ব্যাচে 13 জন স্টুডেন্ট ছিল। আমাকে বলছে, স্যার আপনার মেথড ফলো করে আপনার কাছে ক্লাস করার পর আমার পরের ব্যাচে 57 জন স্টুডেন্ট হয়েছে। আমার লেখা যে বইটা আছে, এই যে স্পিক ইংলিশ উইথ নামক, এই বইটা তারা অর্ডার করে। আমার লেখা বইটা, ওই সেই টিচার মাইনুল নাম, মাদারীপুর সদরে তার কোচিং সেন্টার আছে। আমার এই বইটা তারা পড়ায়। এরপর সিলেটে আছে, ময়মনসিংহ আছে, চিটাগাংয়ে আছে। আমার স্টুডেন্টরা আমার কাছে পড়ে, আমার অফলাইনে কোনো কোর্স নাই কিন্তু আমার কাছে পড়ে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান দিয়েছে। আমি সেইভাবেই একটা স্টুডেন্টকে মাস্টার করে তুলি, গড়ে তুলি। আমি পারি, আমি আমি ল্যাঙ্গুয়েজের অথেন্টিক বিষয়গুলো নিয়ে কথা বলি। এটা হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে, এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি অনেকের কাছে হার্ড মনে হতে পারে, টাফ মনে হতে পারে, কঠিন মনে হতে পারে, বাট এটা অথেন্টিক। এটা না শিখে আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি নেবেন বা ল্যাঙ্গুয়েজের উপর আপনি কনফিডেন্ট পাবেন? দেখেন, আমরা কিন্তু কনফিডেন্ট পাই না। আপনি ইংরেজি শিখছেন না, আপনি আমার কাছে আসছেন কেন? এই যে রাতে, শীতের রাতে ক্লাস করছেন, শুনতেছেন, কেন শুনতেছেন? আপনার শেখার ইচ্ছা আছে, আগ্রহ আছে, আপনি ভালো কিছু করতে চান ল্যাঙ্গুয়েজটা শিখে, তাই না? তার মানে আপনি আমার কাছে যখন আসছেন, আপনি অন্যান্য জায়গা থেকেও শেখেন, অন্য টিচারের কাছে সুযোগ পেলে যান, ওর ইউটিউবে ভালো ভিডিও পেলে সেটা দেখেন ইংলিশের উপর, ফেসবুক পেজে ভালো ভিডিও থাকলে দেখেন, দেখেন না? কিন্তু আমরা এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ইংরেজি শেখার আগ্রহ নিয়ে থাকি, বিভিন্ন ভিডিও দেখি, শিখতে চাই, বিভিন্ন জায়গা থেকে শিখি, শেখার চেষ্টা করি, তারপরেও আমরা পারি না কেন? আমরা কনফিডেন্ট পাই না কেন? কারণ আমরা প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝি না। আমরা জানি না এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি আছে, অর্থাৎ কোন জায়গা থেকে আমি শুরু করব, কোথায় শেষ করব। এই ধারাবাহিকতা যে বুঝতে না পারে, দিন মাস বছর যেতে থাকবে, আপনিও শিখতে থাকবেন, এই শেখা কোনোদিন শেষ নামবে না। নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি পুরোপুরিভাবে ইংরেজি পারি। একজন মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজ শেখার বেনিফিট হচ্ছে এইটা, যে বোঝা যায় আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে দ্রুত ডেভেলপমেন্ট পাবো। এটা বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি শিখে কনফিডেন্টের সাথে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা যায়, নিজের মতো করে সেটাকে ইউজ করা যায়। এটা হচ্ছে মেইন কথা। দেখেন, আমার কাছে ইভেন ভর্তি হয়েছে, আমি আপনাদের বলি, বাংলাদেশের ইসে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করে। আমাকে বলছে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই, বাট আমার নামটা মেনশন করবেন না, আমি খুব বড় একটা জায়গায় আছি, আমার নামটা বলবেন না, আপনি আমার এই ছদ্মনামটা ব্যবহার করবেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে নিজের ভিতরে তাহলে সে কতটা হীনমন্যতায় ভোগে, যে ল্যাঙ্গুয়েজটা না পড়ার কারণে তার বিদেশি মানুষের সাথে কনভারসেশন, কমিউনিকেশন করতে হয়, বা আরো এলিট পার্সনদের সাথে তার মিশতে হয়, যেতে হয়, বাট ইংলিশটা না জানার কারণে সে কনফিডেন্ট পাচ্ছে না। সে অফলাইনে কোথাও পড়বে, লজ্জা পাচ্ছে। সে আমার কাছে অনলাইন কোর্সে ভর্তি হয়েছে এবং বলছে যে আপনি আমার এই ছদ্মনাম ব্যবহার করবেন, আমার আসল পরিচয়টা কোথাও বলবেন না বা কাউকে জানাবেন না। সেইভাবে সে ক্লাস করছে। তাহলে আপনি একবার ইমাজিন করতে পারেন এই ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তাটা কত বেশি, কতটা জায়গায়। তো দেখেন, গার্মেন্টস এর পণ্যগুলো নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে। ইংলিশ কি হবে? এখানে হতে থাকবে, এইটা হচ্ছে মূলত ভার্ব। এখন এটা কোন টেন্সে আছে? কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভকে এটা আপনাকে জানতে হবে। তাহলে কি রপ্তানি হবে? সাবজেক্টটা কি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন? ভার্বকে। কি?
গার্মেন্টস এর পণ্য, তাহলে ইংলিশ কি হবে? দ্য গুডস অফ গার্মেন্টস, দ্য গুডস অফ গার্মেন্টস, অর্থাৎ গার্মেন্টস এর পণ্যগুলো। এরপর কি? রপ্তানি হতে থাকবে। ইংলিশ কি হবে জানেন? উইল বি বিং, উইল বি বিং, উইল বি বিং। রপ্তানি ইংরেজি কি? এক্সপোর্ট, তাহলে এক্সপোর্টেড। দ্য গুডস অফ গার্মেন্টস এক্সপোর্টেড, দ্য গুডস অফ গার্মেন্টস, গার্মেন্টস এর পণ্যগুলো উইল বি বিং এক্সপোর্টেড, রপ্তানি হতে থাকবে ইন অ্যাব্রোড, বিদেশে। নিয়মিত ইংরেজি কি? রেগুলারলি, রেগুলারলি। কি লিখলাম তাহলে? দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসাবো, এরপরে লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো, মানে দুটো ওয়ার্ড বাকি আছে, বিদেশ আর নিয়মিত। তো বিদেশ ওটা একটা প্লেস, তার আগে ইন বসাবো, দেন নিয়মিত। সো অ্যাডভার্ব, সো দ্য গুডস অফ গার্মেন্টস উইল বি বিং এক্সপোর্টেড ইন অ্যাব্রোড রেগুলারলি। বিষয়গুলো কিন্তু খুব কঠিন না, একবার শিখে নিতে পারলে খুবই সহজ। বাট এটা শেখার আগ পর্যন্ত আপনি এই ধরনের একটা সেন্টেন্স দেখেন, আপনার গায়ে জ্বর চলে আসবে, মনে হবে কত কঠিন। আমরা আরেকটা বাক্য দেখি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখানে একটা বাক্য ছিল, সেই বাক্যটা কই গেল? দেখেন এই বাক্যটি দেখেন, অনেক বড়, দেখলে মনে হবে যেন আমি কোনটার পর কোনটা বসাবো, কিভাবে আমি এটা ইংলিশে ট্রান্সলেট করব। কি লেখা আছে দেখেন, বিশিষ্ট আইটি প্রফেশনাল তারিক মাহমুদকে 2019-20 সালের জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি নির্বাচিত করা হয়েছে। এটাকে আপনার এখন ইংলিশে ট্রান্সলেট করতে করতে হবে। তাহলে আপনার নিয়মটা কি? সবার আগে বাংলা বাক্যের ভার্বের কাছে আসবেন, এসে টেন্স আইডেন্টিফাই করবেন। ভার্ব কোথায় থাকে? লাস্টে। তাহলে এখানে ভার্ব কোনটা? এই যে নির্বাচিত করা হয়েছে, এটা আমার ভার্ব। তাহলে এটা কোন টেন্সে আছে? হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট। এবার কাকে নির্বাচিত করা হয়েছে? তারিক মাহমুদকে। কি নির্বাচিত করা হয়েছে? সভাপতি। এখানে দুটো অবজেক্টই আছে, ব্যক্তি এবং বস্তু। যদি দুটো থাকে, ব্যক্তিকে প্রাধান্য দিতে হয়। তাহলে সাবজেক্টটা হচ্ছে এরকম, বিশিষ্ট, অর্থাৎ রিনাউন্ড, ফেমাস, ইমিনেন্ট, প্রমিনেন্ট, হ্যাঁ, রিনাউন্ড লিখি, হ্যাঁ, রিনাউন্ড আইটি প্রফেশনাল, প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ, এটা হচ্ছে আমার সাবজেক্ট, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এবার নির্বাচিত করা হয়েছে, এই কথাটা ইংলিশে কিভাবে বলবো? হ্যাজ বিন, সিলেকশনের মাধ্যমে হলে সিলেক্ট, ইলেকশনের মাধ্যমে হলে ইলেক্ট, আমি ইলেক্ট লিখি, হ্যাজ বিন ইলেক্টেড। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে সাবজেক্ট বসালাম, ভার্ব বসালাম, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড। এবার কি করব? লাস্ট থেকে ফার্স্টের দিকে যাব। আবারও বলছি, সাবজেক্ট আর ভার্ব বসানোর পর যখন আপনি বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করবেন, সাবজেক্ট আর ভার্ব সঠিক ফর্মে বসানোর পর লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন। তাহলে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড, কি? সভাপতি। তাহলে দ্য প্রেসিডেন্ট অফ, মানে এর, এই যে সমিতির, এই যে লেখা আছে না র, সমিতির, এর জন্য অফ প্রেপোজিশনটি বসাতে হবে। দেখেন এতটা ভেঙে কেউ দেখাবে না আপনাকে। অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, বাংলাদেশ কম্পিউটার সমিতির, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি। তাহলে লাস্ট থেকে ফার্স্টের দিকে যাচ্ছি। এবার কি? 2019-20 সালের জন্য, জাস্ট সিম্পল, ফর 2019-20। তাহলে টোটাল বাক্যটা আমার কি হলো? যে রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ফর 2019-20। এই কথাটা মানে বস্তুবাচক অবজেক্ট ধরেও করা যায়, কথাটাকে এইভাবেও বলা যায় যে দ্য প্রেসিডেন্ট, দেখেন, দ্য প্রেসিডেন্ট অফ, এখানে কি কোনো বাইটাই বসাচ্ছি না কিন্তু, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার, দ্য প্রেসিডেন্ট অফ PNGLA, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, এই পার্টটাকেও শুরুতে নেওয়া যায়, যে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি। এবার ভার্ব নিতে হবে, হ্যাজ বিন ইলেক্টেড, অর্থাৎ নির্বাচিত করা হয়েছে কাকে? তারিক মাহমুদকে। এইখানে বলতে একটা পার্সনকে ইন্ডিকেট করছি, একটা টু প্রেপোজিশনের ব্যবহার করতে হবে। দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু, এরপর কি? রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, তারিক মাহমুদ। কি বললাম বলেন তো? টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ। এরপর আমি এটা বসালাম ফর 2019-20, মানে আমার বস্তুবাচক অবজেক্টটাকে শুরুতে নিয়েও কথাটা বলা যায়, আর এই এই ব্যক্তিবাচকটাকেও নিয়ে বলা যায়, মানে যদি একটা বাক্যে দুটো অবজেক্ট থাকে, ব্যক্তি এবং বস্তু উভয়। তো মেন বিষয়টা হচ্ছে, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হ্যাজ বিন ইলেক্টেড টু রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ, রিনাউন্ড আইটি প্রফেশনাল তারিক মাহমুদ
ফর 2019-20, অর্থাৎ বিষয়টা বোঝেন, যদি আমি এরকম ভাবে লিখি, দুটো দিয়েই লিখি, আমার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, এই প্রথমটা, মানে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুটো অবজেক্টই যদি থাকে, আমরা অলওয়েজ ব্যক্তিকে প্রাধান্য দিব। ওকে, সো খুবই সহজ দেখেন। কিন্তু আমরা মনে করি কত কঠিন, তাই না? এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন, এই ধরনের সেন্টেন্স ট্রান্সলেট করতে সক্ষম হবেন। আর এইগুলো করতে সক্ষম হলেই আপনি নিজের ভিতরে কনফিডেন্ট পাবেন, নিজের ভিতরে প্লেজার কাজ করবে যে আমি পুরোপুরি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি বা জানি। ওকে, সো যাই হোক, এইভাবে আপনাদের করতে হবে। এখানে আরো অনেক সেন্টেন্স আছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু এগুলো করার, দেখার, বোঝার, নেওয়ার চেষ্টা করবেন। এইখানে একটা প্যাসেজ আছে, আপনারা একটু দেখেন। এই প্যাসেজটা আপনারা যদি পারেন একটা স্ক্রিনশট দেন, কারণ এতক্ষণ তো আমি এগুলো দেখালাম। এই প্যাসেজটা প্রত্যেকটা বাক্যই প্যাসিভ রিলেটেড। আপনারা নিজেরা একটু এই প্যাসেজটা ট্রান্সলেট করার চেষ্টা করবেন, করে আনবেন, দেখবেন আপনারা পারেন কিনা। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে এইটাই, এই যে হোমওয়ার্কটা আমি দিলে তারা যখন কাজটা কমপ্লিট করে, তাদের সেখান থেকে কোথায় ভুল হচ্ছে সেটা আমি ধরাই দিতে পারি, দেখাই দিতে পারি। হ্যাঁ, টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ল্যাঙ্গুয়েজ শেখা যায় না। অনেকে বলে আপনার কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, এখানেও আমি আমার ফুল ইফোর্ট দিয়ে পড়াই, সেখানেও ফুল ইফোর্ট দিয়ে পড়াই, বাট এখানে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়, আপনাকে মিউট রেখে আমি পড়াচ্ছি। কিন্তু এখানে টু ওয়ে কমিউনিকেশন হয়, স্টুডেন্টরা টাস্ক সাবমিট করে, কম স্টুডেন্ট থাকে, প্রত্যেকের সাথে পার্সোনাল কানেকশন থাকে। যে কোনো প্রবলেম হলে আমি সেটা ধরিয়ে দেই, ওভারকাম করে দেই, তাদের প্রবলেমগুলো তারা ওভারকাম করতে পারে, একটা সেন্টেন্সের একটা সেন্টেন্সকে এক্সপ্লেইন করে দেই, সেখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, স্পিকিং প্র্যাকটিস হয়। এইটাই বেনিফিট। মানে ভাষা শিখতে গেলে আপনি যদি কাজ না করেন, আপনি যদি কথা না বলেন, টু ওয়ে কমিউনিকেশন ছাড়া তো শেখা সম্ভব না। আমি যত ভালো টিচার হই, যত ভালো ক্লাস নেই, হাজারটা ক্লাস নিলেও কোনো কাজ হবে না যদি না আপনি কাজ করেন। আপনাকে এখানে পারফর্ম করতে হবে। দেখেন কিভাবে এগুলো করি। আধুনিক বিশ্বের প্রায় সকল কর্মকাণ্ডে তথ্য প্রযুক্তির ব্যবহার হয়। একটা একটু দেখাই দিই। এখানে ভার্ব কি ব্যবহার হয়? ভার্ব বাংলা বাক্যে কোথায় থাকে? লাস্টে। এবার কিসের ব্যবহার হয়? কি ব্যবহার হয়? কাকে ব্যবহার করা হয়? সাবজেক্ট কি? তথ্য প্রযুক্তি। তাহলে সাবজেক্ট হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি। এবার ভার্ব কি ব্যবহার হয়? তাহলে ভার্ব হচ্ছে ইজ ইউজ। বাংলায় ভার্ব কোথায় থাকে? লাস্টে। ইংলিশে থাকে সাবজেক্টের পরে। এটা কোন টেন্স? অ্যাজ ইউজুয়াল হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ প্লাস ইউজড। এবার লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। লাস্টে কতটুকু আছে? ফ্রেজ ধরতে হবে, প্রায় সকল কর্মকাণ্ডে। তাহলে ইন, এই যে কর্মকাণ্ডে একটা প্লেস, একটা কিছুকে, একটা ক্ষেত্রকে ইন্ডিকেট করছে, এই জন্য ইন অলমোস্ট, ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। কি বললাম বলেন তো? ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস। এরপর কি? আধুনিক বিশ্বের, বিশ্বের ইংরেজি কি? অফ। এরপর মানে বিশ্বের, এই যে র কথাটা আছে, এই জন্য আমাকে অফ বসাতে হবে। অফ মডার্ন ওয়ার্ল্ড, অফ মডার্ন ওয়ার্ল্ড। তাহলে কি লিখলাম? খুব সহজ কিন্তু। ইনফরমেশন টেকনোলজি ইজ ইউজড ইন অলমোস্ট অল অ্যাক্টিভিটিস অফ মডার্ন ওয়ার্ল্ড। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জটিল কাজকে সহজভাবে সম্পাদন করা যায়। ইংলিশ কি জানেন? কমপ্লিকেটেড টাস্ক ক্যান বি পারফর্মড ইজিলি ইউজিং ইনফরমেশন টেকনোলজি। যে ব্যক্তি তথ্য প্রযুক্তিতে দক্ষ তাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। দ্য পারসন হু ইজ স্কিলড ইন আইটি ক্যান ইভালুয়েটেড স্পেশালি। সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। হ্যাঁ, সো সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলা দেখে অনেক কঠিন মনে হচ্ছে, তাই না? বাট ইংলিশে কি খুব কঠিন? না। আমি এই বাক্যটা ইংলিশে করি, আপনারা একবার একটু দেখেন। আমি করার পর আপনার মনে হবে ও এরকমই তো, খুব সহজ ছিল। এই জন্য বলি নিজেদের করতে হয়, তাহলে বোঝা যায় যে আমার ভুলটা কোথায়, আমি দুর্বল কোথায়। দেখেন এখানে ভার্ব কি? নেওয়া হচ্ছে। এটাকে আপনি প্রশ্ন করেন যে কি নেওয়া হচ্ছে, কোন জিনিসটা? বিভিন্ন পদক্ষেপ। তাহলে আমি বলতে পারি ভেরিয়াস স্টেপস। এবার নেওয়া হচ্ছে ইংরেজি কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে আর বিং, ভার্ব বাংলায় কোথায় থাকে? লাস্টে। ইংলিশে কোথায় থাকে? সাবজেক্টের পরে। তাহলে ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার কি করব? লাস্ট থেকে ফার্স্টের দিকে আসবো। বাড়াতে, বাড়ানো ইংরেজি কি? ইনক্রিজ। তাহলে বাড়াতে, টু ইনক্রিজ। তাহলে ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ, ব্যবহার, দ্য ইউজ কিসের ব্যবহার? অফ, এর, ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তির, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। এরপর কি? সর্বক্ষেত্রে। এই যে একটা প্লেস, একটা জায়গা, প্লেসের আগে ইন প্রেপোজিশন বসবে। ইন অল সেক্টর,
সেক্টরস কি লিখলাম তাহলে দেখেন, ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল সেক্টরস। ভেরিয়াস স্টেপস আর বিং টেকেন টু ইনক্রিজ দ্য ইউজ অফ ইনফরমেশন টেকনোলজি ইন অল সেক্টরস। এগুলো কি? প্যাসিভ ভয়েসের বাক্য, ডিরেক্ট বাক্য, নিউজ পেপার রিলেটেড বাক্য। এটা আমার অ্যাডভান্স রাইটিং এর ক্লাসে আমি দেখিয়ে থাকি। অনেকের কাছে এটা এই ক্লাসটি একটু কঠিন বা হার্ড মনে হতে পারে, বাট আমার পেইড কোর্সে কিন্তু এটা 1 মাস বা 1.5 মাস যাওয়ার পরে আমি শেখাই। এগুলো কিন্তু আমার রাইটিং এর একটা ক্লাস, আমি বারবার বলছি, আমার 10টা বা 12টার মতো মাস্টার্স ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস আছে। তো প্রত্যেকটা ক্লাস যদি এরকম হয় তাহলে আপনি 12টা ক্লাস কমপ্লিট করলে আপনার রাইটিং এর ডেভেলপমেন্ট কতটা হবে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করতে পারেন? সরকার কর্তৃক আইসিটি উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইংলিশ কি? আগেটা হচ্ছে নেওয়া হচ্ছে, এটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট। অর্থাৎ মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন। সাবজেক্টের ভার হচ্ছে এটা, যে অনেক কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, এই যে এটার কথা বলছি। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন। এবার লাস্টের থেকে আসবো, দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে কি বলতে পারি? ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান, in the light of long-term plan to develop ICT by the government। লাস্ট থেকে ফার্স্টের দিকে আসেন, দেখেন খুব সহজ। মেনি ইফেক্টিভ স্টেপস হ্যাভ বিন টেকেন ইন দ্য লাইট অফ লং টার্ম প্ল্যান টু ডেভেলপ আইসিটি বাই দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সো যাই হোক, আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন। একদিনে সব শিখতে পারবেন না, অন্তত এতটুকু বোঝেন যে এই প্যাসিভ ভয়েসের গুরুত্ব কতটা বেশি, বা এইটাকে যে এইভাবে ব্যবহার করা যায়, বা এটার ব্যবহার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এতটা বেশি, এইটা আমরা আগে জানতাম কিনা। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কিন্তু অনেকেই প্যাসিভ জানেন বা প্যাসিভ শিখছেন, শিখছেন না প্যাসিভ ভয়েসের ব্যবহার? কিন্তু এইভাবে কি দেখছেন এর আগে? বলেন তো। বা বা এটার ব্যবহার যে এত বিস্তৃত, এত বেশি ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা কি আগে থেকে জানতেন? এই যেটা দেখালাম। না স্যার, আগে তো শুনতাম না। স্যার মারাত্মক ধন্যবাদ স্যার, আপনি সেরা স্যার, সেরা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা বুঝতে পারছেন যে ভাষার প্র্যাকটিক্যাল জায়গাটা কথা? আমি কি আপনাদের ধরাই দিতে পারছি যে আমাদের ভুলটা কোথায় হয়, আমরা কেন ইংলিশ পারি না? এই জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট না থাকার কারণে। বোঝা যাচ্ছে বিষয়টা এখন? জি স্যার। হ্যাঁ, জি স্যার। স্যার এটা তো নিয়ম, কিন্তু ভোকাবুলারি হ্যাঁ, এই ফাইলগুলো আমি পাঠিয়ে দিব। এইটা নিয়ম। ও একজন কে বলছেন যেন ভোকাবুলারি কিভাবে শিখবো? আমার ভোকাবুলারির উপর আলাদা একটা ক্লাস আছে, একটা সেশন আছে। আমি বলছি না, যারা যারা মানে মনে করেন আপনি এইগুলো শিখবেন না, আপনি রাইটিং শিখবেন না, এগুলো তো অ্যাডভান্স লেভেলের, বুঝছেন? তো আপনার আপনার মনে করেন শুধু কমিউনিকেশন বা কনভারসেশন, আপনার স্পিকিং দরকার। তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি জাস্ট ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো পড়বেন। এটা আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম। এরপর এরপর কি করতে হয়? যদি কেউ এই রাইটিং গুলো ডেভেলপ করতে চায়, কিছু পার্টিকুলার অ্যাজেক্টিভ আছে, যেমন ওই যে 200টা ভার্বের কথা বলছি, আপনি 200টা অ্যাজেক্টিভ রিলেটেড ওয়ার্ড, 200টা অ্যাডভার্ব রিলেটেড ওয়ার্ড আপনি ডেভেলপ করবেন। আর কোনো ভোকাবুলারি লাগে না। এবং এগুলোর একটা ফাংশন আছে, মানে অ্যাজেক্টিভ নাউন প্রোনাউনের সাথে কানেক্টেড হয়, অ্যাডভার্ব ভার্বের সাথে কানেক্টেড হয়, প্রেপোজিশন নাউন প্রোনাউনের সাথে কানেক্টেড হয়। এটা হয়ে কিভাবে একটা সেন্টেন্স অর্গানাইজড হয় এবং ভোকাবুলারি ডেভেলপমেন্টটা কিভাবে সিরিয়াল মেনটেন করে করতে হয়, এর উপর আমার আলাদা একটা ক্লাস আছে। দেখে আমি চেষ্টা করবো আপনাদের একটা ক্লাস দেওয়ার এর উপর। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাট আমি অলওয়েজ কি করি, আমি আমার এই সেশনগুলোতে, আমার এই পেইড কোর্সটাতে বিশেষ করে, আমি প্রচুর প্র্যাকটিক্যাল প্যাসেজ অ্যানালাইসিস করাই। আর এই প্যাসেজ অ্যানালাইসিস করালে স্টুডেন্টরা অটোমেটিক্যালি ভোকাবুলারি ডেভেলপমেন্ট পেয়ে যায়। এটা হচ্ছে সত্যি কথা। তো যাই হোক, আমি যেটা আপনাদের বলছি, আমি জানি না কতটুকু আপনারা আমাকে নিতে পারছেন। আজকে হাসি আমি হয়তো আহ, এরকম ভাবে তো আর সব দিন ফ্রি ক্লাস নিতে পারবো না, বাট এতটুকু বলতে পারি, সবাই তো আর আমার পেইড কোর্সে আসবেন না। আসবেন, আসবেন না। তো আমার কথা মনে থাকবে, এতটুকু বলতে পারি, যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ড নিতে পারেন যে এরকম একটা লোক ছিল, এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখাইছিল বা দেখাইছিল বা বলছিল। এতটুকু আমি বলতে পারি, কারণ আমি সেভাবেই দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা বিষয়। তো এখানে আরো অনেক কিছু আছে, আপনারা এগুলো একটু দেখবেন। আমি এখন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো, অর্থাৎ এই জায়গা থেকে বের হয়ে আমরা যখন স্পিকিংটা প্র্যাকটিস করব বা কনভারসেশনটা প্র্যাকটিস করব, সেইটা কিভাবে করব। আমাদের মাদার টাং বা মাতৃভাষা বাংলা, কোনো কিছু বাংলায় ভাবলে প্রাইমারি লেভেলে কিভাবে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি, বা এই জায়গাটা থেকে কিভাবে ওভারকাম করতে পারি, যে বাংলায় ভেবে সেটাকে কনভার্ট করে করে বলা, ওই রকম না করে আমরা কত দ্রুত ইংলিশে কথা বলতে পারবো। তার জন্য এই জায়গাগুলো যদি একটু প্র্যাকটিস করা যায়, তাহলে বিষয়টা অনেক সহজ বা ইজি হয়ে যায় আমাদের কাছে। এবং এইটা নিয়ে আমি আপনাদেরকে বলছি অনেক কিছু এখানে আছে, মানে স্পিকিং এর এই জায়গাটা।
দেখেন কিভাবে এটা করতে হয়। আর তার আগে আমি আরেকটু বলি, যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, অ্যাডমিশন নিতে চান, সিট আর খুব বেশি নাই। 8 তারিখ থেকে ক্লাস শুরু হবে। যদি কেউ মনে করেন আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, এক্সপার্ট হতে চাই, বা ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন এই মাসের 8 তারিখ, আজকে 5 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার থেকেই পেইড কোর্সের ক্লাস একদম শুরু থেকে হবে। এটা প্রফেশনাল কোর্স। যারা ইংলিশে একদম এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে চান তারা এটা করবেন। আপনি যতই দুর্বল থাকেন না কেন আপনি হতে পারবেন এক্সপার্ট, এতটুকু আমি বলতে পারি। আমি সেভাবেই আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে আমি পড়াবো। সপ্তাহে 4 দিন ক্লাস থাকবে, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, এই 4 দিন রাত 10টা থেকে 11টা। 2,000 টাকা কোর্স ফি। একবারে কোর্স ফিটা দিতে পারলে ইট উইল বি বেটার ফর ইউ, আপনি সব কিছুরই ফুল অ্যাক্সেস পাবেন। বাট এই সুযোগটাও আমি রাখি, যদি একসাথে না পারেন আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা 1 মাসের মধ্যে দিলে হবে। আর কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মাস। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি এর থেকেও বেশি সময় লাগে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। একটা কোর্স শেষ হয়ে গেল, আপনি শিখতে পারলেন না, আপনি ক্লাস মিস করলেন, আপনাকে পরবর্তী যে কোনো ব্যাচে আমি যুক্ত করে নিব, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এর ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। আলাদা ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে সপ্তাহে 7 দিন প্র্যাকটিস থাকবে। আর এই কোর্সটা আপনারা যে কেউ করতে পারবেন, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন। আমার মেইন ফোকাস থাকবে স্পোকেন ইংলিশ, ইংলিশ এক্সপার্ট করা, ফ্লুয়েন্ট করা। বাট এটার পাশাপাশি রাইটিং, রিডিং এবং আমার যে গ্রামাটিক্যাল টপিকগুলো আছে আমি এগুলো কাভার করে দিই, কারণ এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি শেখাই। এটা আপনারা নিজেরাও দেখছেন, আমি তো মুখে বলি না, আমি কিন্তু সবকিছুই করে দেখাচ্ছি। এরকম না যে রংচটা বিজ্ঞাপন দেখে আপনারা ভর্তি হচ্ছেন। আপনারা যারা আসছেন আমার ক্লাস দেখে আসছেন, সিম্পল বিষয়, ভালো লাগলে আসবেন, না হলে আসবেন না। তো পেইড কোর্সের মেইন যে ব্যাচ, প্রত্যেকটা স্পোকেনের ক্লাসে 30 জন করে স্টুডেন্ট থাকবে। এবং এটা আমি আমার মতো করে নিয়ে থাকি, 1-to-1ও নেই, স্টুডেন্টসদের অবস্থা বুঝে 4-5জনেরও সেশন থাকে। এক একদিন এক একভাবে এটা করাই, কারণ আমি প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের মতো করে নিয়ে ডেভেলপ করানোর চেষ্টা করি। এটা আপনারা আসলে বুঝতে পারবেন। আর না আসলে, বিশ্বাস না থাকলে দরকার নেই, ফ্রি ক্লাসগুলো করে যান, দেখে যান। ঠিক আছে। আর যাই হোক, আর এই ক্লাসগুলো এই রাতেই হবে, কারণ আমিও দিনের বেলায় বিজি থাকি, একটা পার্মানেন্ট জায়গায় আছি আমি। আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমে এই ব্যাচগুলো নিয়ে থাকি। অর্থাৎ আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার যেই হন না কেন, আমি আবারও বলছি আপনি করতে পারবেন। আর ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো নিব, এই যেভাবে নিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল পাবেন। হ্যাঁ, এই ফ্রি ক্লাসেও তো আমি দিয়ে যাচ্ছি, পেইড কোর্সে প্রিমিয়াম রেকর্ড এবং পিডিএফ ফাইলগুলো আপনারা পাবেন। আর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় আমি পড়াই। আপনি যতই দুর্বল থাকেন না কেন আপনি পারবেন এবং অ্যাডভান্স হতে পারবেন। এবং টোটাল 70টা ক্লাস, এখানে আপনি শুরু থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে পারবেন। ধারাবাহিকতা বা সিকোয়েন্স মেনটেন করে আপনি বুঝতে পারবেন আমি আজকে কি শিখলাম, আগামীকাল কি শিখবো, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বা সম্পর্কটা কি। প্রথম 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইবা ফেস করতে পারেন আপনার ইউনিভার্সিটিতে। হ্যাঁ, বা যে কোনো কিছু আপনি ফ্রি হ্যান্ডে যাতে লিখতে পারেন, সেটা প্যারাগ্রাফ হোক, সিবি হোক, রিপোর্ট হোক, ব্লগ হোক, ক্রিয়েটিভ ওয়েতে যাতে লিখতে পারেন। আমি যদি শুধু স্পোকেন করাই, ওই যেটা বললাম যে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, একটা করে দিলাম, আপনি বাকিগুলো প্র্যাকটিস করেন। এভাবে করালে কি হয় জানেন, আমি যতটুকু করাবো অতটুকুর ভিতরে আপনি আটকে থাকবেন। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে আপনি নিজের মতো করে কোনো কনফিউশন ছাড়া যে কোনো সেন্টেন্স লিখতে বা বলতে পারবেন। আর এই বেসিক গ্রামার জানা না থাকলে, কম্পালসারি গ্রামার যেটা জানা না থাকলে, যখনই নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করবেন আপনি কনফিউশন ফেস করবেন, এই সেন্টেন্সটা আমি লিখলাম, এটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে। এই জন্য এটা জানতে হবে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে ধারাবাহিকভাবে এখান থেকে শিখতে পারবেন। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশনের উপর। অর্থাৎ এখান থেকে আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো আপনার ওরাল ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। আমি টিচার, এই যে আমি এখন আপনাকে পড়াচ্ছি, মিউট রেখে পড়াচ্ছি, আপনি দেখতেছেন, শিখতেছেন। শিখলেই কি সব পেরে যাবেন? আমি এরকম করে 100টা ক্লাস নিলাম, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে কথা বের করেন। পেইড কোর্সের বেনিফিট এইটাই, টু ওয়ে কমিউনিকেশন। আপনাকে কথা বলতে হবে, আপনাকে দিয়ে আমি কনভারসেশন প্র্যাকটিস করাবো এই ক্লাসে বসে। আমি জাস্ট বসে থাকবো, আপনি এখানে পারফর্ম করবেন। লাস্টের ক্লাসগুলো এইভাবেই আমি নিয়ে থাকি। আপনার মুখ দিয়ে কথা বের করাবো, আপনাকে স্পিকিং করতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আপনি এটা না দিলে পারবেন না।
ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এটা 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন এটা সেন্ড মানি করে আমার এই নাম্বারে বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে আপনারা জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে যুক্ত করে নিব। আগামী 8 তারিখ থেকে আপনারা ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে আম, হবে, আর কোনো কিছুই করতে হবে না। আর যারা ভর্তি হবেন আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু হবে। যেহেতু অনলাইনে ক্লাস করছেন, আপনার নাম্বারটা যদি হারিয়ে যায় বা ইনকেস হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হয়, এটা আপনি আমাকে দেখালে আমি পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। তো যাই হোক, এটা নিয়ে টেনশনের কোনো কিছুই নাই। আর এই পর্যন্ত আমি 77টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। নতুন ব্যাচ হচ্ছে 78। আর আমার লেখা একটা বইও আছে যেটা আপনাকে দেখালাম। এই যে প্যাসিভ ভয়েসের যে বিষয়গুলো আজকে দেখাচ্ছি না, এগুলো সবই আমার এই বইটাতে আছে। কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা। এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। আপনারা তো অনেক নাম করা টিচারের বই পড়ছেন, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফলোয়ার। হ্যাঁ, এইখানে বসে এই ইংলিশ বলতে হয়, এখানে ওইটা, এই এক্সপ্রেশন, কত কিছু রুলস স্পোকেনের। কিন্তু দেখেন, ল্যাঙ্গুয়েজ যদি প্রফেশনালি শেখা না যায়, অরিজিন থেকে শেখা না যায়, এটাকে ধরে রাখা যায় না। তো আমার এই বইটাতে আমি সেভাবেই দিয়েছি। এই বইটাতে কি আছে জানেন? এই বইটাতে 100+ মোস্ট ইফেক্টিভ স্পোকেন স্ট্রাকচার আছে। এই বইটাতে আরো কি আছে জানেন? এই বইটাতে 100+ আইএলটিএস কিউ কার্ড স্পিকিং টপিক অ্যান্সার প্লাস কোশ্চেন। এই বইটাতে 100+ বাংলা টু ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন দেওয়া আছে, প্র্যাকটিক্যাল কনভারসেশন। 500+ মোস্ট ইফেক্টিভ ভোকাবুলারি দেওয়া আছে। ইভেন এই বইটিতে 10+ রিডিং স্টোরি আছে। আর রাইটিং এর সবকিছুই আছে। কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, লেটার লিখবেন, মেইল লিখবেন, সিভি লিখবেন, কমপ্লিটিং স্টোরি লিখবেন, রাইটিং এর সবকিছু আছে। যে গ্রামার গুলো প্র্যাকটিক্যাল লাইফে দরকার, পজিটিভ ভার্ব, কন্ডিশনাল সেন্টেন্স, এই যে প্যাসিভ ভয়েস, আর্টিকেল, সেগুলো আছে। মানে যেটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য দরকার, আমি ঠিক সেটাই দিয়েছি। এবং সেগুলো প্রত্যেকটা বিষয় প্র্যাকটিক্যাল ওয়েতে সাজানো। মানে এই বই দেওয়ার পরে অনেকে আবার বলে কি, আপনার বইয়ের কিছু পৃষ্ঠা দেখতে চাই, কি আছে? আরে বাবা, আমি তো প্রতিদিন ক্লাস নিচ্ছি, যা ক্লাস নিচ্ছি, যা পড়াচ্ছি, এই সবই আমার এই বইয়ে আছে, আরো সুন্দরভাবে সাজানো। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এটা আপনারা কেউ নিতে চাইলে নিতে পারেন। এটা অনেকে আবার বলতে পারেন পেইড কোর্সে আসলে এটা ফ্রি দেবো কিনা। না, এটা কিন্তু ফ্রি না। এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে যদি আপনি নিতে চান। এটার উপর কোনো জোর নেই যে আপনি ভর্তি হলে আপনাকে বই নিতে হবে, এরকম না। বই থাকলে হবে কি, একটা গোছানো পদ্ধতিতে সবকিছু পাবেন। আর পেইড কোর্সে আমি পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস দিব, যদি মনে করেন এটা থেকে আমি কমপ্লিট করতে পারবো, ভালো। আর বই থাকলে কি হয়, এটা আরো ইফেক্টিভ হয়, যেহেতু আমার নিজের লেখা বই, আমার নিজের লাইভ ক্লাস করছেন, একদম গোছানো পদ্ধতিতে সবকিছু দেওয়া আছে, এটাকে মেনটেন করে ক্লাস নিব। ইভেন যারা ফ্রি ক্লাস করছেন, পেইড কোর্সে আসবেন না, বই কেউ যদি নিতে চান, যদি ক্লাস ভালো লাগে, নিজের মতো করে পড়তে চান, এটা আপনারা নিতে পারবেন। বই হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। আজকে অর্ডার করলে 2 থেকে 3 দিনের ভিতর হাতে পাবেন। এটা আপনারা নিতে পারেন, এতটুকু আমি বলতে পারি। এটা আপনার লক্ষ টাকার কাজ করবে, আপনার একটা অ্যাসেট বা সম্পদ হিসাবে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন সেভাবে। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির করে তৈরি করা, এটা হাতে না নিলে আপনি বুঝবেন না। সো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর আমি এখন একটু আপনাদের প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে কথা বলবো। আর যারা পেইড কোর্সে আসবেন, জানাবেন, নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। যদি পারেন আগামীকালকের ভিতরে ভর্তি কনফার্ম করবেন, যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে এখনো পর্যন্ত, একদম শুরু থেকে যদি ক্লাস করতে চান, 8 তারিখ থেকেই। ঠিক আছে, শুরু থেকে ক্লাস করলে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়। ইভেন আমি এটাও আপনাদেরকে বলছি, প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু আমি স্পিকিং টেস্ট নিয়ে থাকি, যে আপনি কতটুকু ডেভেলপ করলেন বা আপনি পারছেন কিনা, আপনার হচ্ছে কিনা, এটা আপনাকে টেস্ট দিতে হবে। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা বিষয় আপনি শিখছেন বা ডেভেলপ করতে পারছেন। ঠিক আছে, এভাবে আপনি এখানে স্পিকিং টেস্টও দিতে পারবেন প্রত্যেকটা বিষয়ের উপর। তো এটা আপনারা তো এভাবে শুনতে পারবেন না, আমি দেখাবো। তো যাই হোক, এই হচ্ছে মেইন বিষয়। আমি এখন আপনাদের একটা কনভারসেশন নিয়ে কথা বলবো, প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দিন, কিভাবে আমরা ইংলিশে কনভারসেশন করতে পারি। এবং এইটা দেখানোর আগে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের মাতৃভাষা, মাদার টাং বাংলা। আপনি ইংলিশে যে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে প্রাইমারি লেভেলে দেখবেন আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসে। দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো কোনো কিছু বাংলায় মনে করলে বা ভাবলে ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলবেন, তার জন্যই কিন্তু এই প্র্যাকটিক্যাল কনভারসেশনগুলো আমি প্র্যাকটিস করিয়ে থাকি, বা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এবং এটা প্র্যাকটিস করতে পারলে খুব দ্রুত
আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন এই ভাষা শেখার ক্ষেত্রে। এতটুকু আমি আপনাকে বলতে পারি। অনেকে বলে, যেটা আমি ক্লিয়ার করে দিই আপনাদের, অনেকে বলে বাংলা কেন শিখতে হবে বা ইংলিশ শেখার জন্য প্রচুর লিসনিং করতে হবে, বাংলা শেখার কোনো প্রয়োজন হয় না। দেখেন, লিসনিংটা দরকার, লিসনিং খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই করতে হবে। সেটা যদি আপনি না বুঝে করেন কিভাবে পারবেন? আপনার সামনে আমি যদি চাইনিজ মুভি আপনাকে আমি যদি দেখতে বলি, 10টা মুভি দেখেও আপনি কি 2টা সেন্টেন্স বলতে পারবেন প্র্যাকটিক্যালি? যদি তার অর্থ না বোঝেন, যদি তার টাইম না বোঝেন, ভেবে দেখেন তো, সম্ভব হয় না। এই জন্য আগে বুঝতে হবে। অর্থাৎ বাংলা ভাবা লাগে না, বাংলার প্রয়োজন হয় না। এটা কোথায় জানেন? বাংলা ভাবা লাগে না বা বাংলার প্রয়োজন হয় না যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা থাকে না। অর্থাৎ দেখবেন, ছোট বাচ্চাদের ব্রেইন শার্প থাকে, যারা ইংলিশ মিডিয়ামের স্কুলে পড়ে না, কেজি, প্লে, নার্সারিতে। অথবা আপনি আপনার বাচ্চাকে ইংল্যান্ডে রেখে আসেন, অস্ট্রেলিয়া, আমেরিকায় রেখে আসেন, সে লিসনিং করার মাধ্যমে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে, প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টের সাথে অটোমেটিক্যালি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে যাবে বা ইংলিশটা পারবে বা জানবে। কারণ কি জানেন? তার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা নেই। এখন আপনারা যারা অ্যাডাল্ট, যারা ইংলিশ শিখতে চাচ্ছেন, ডেভেলপ করতে চাচ্ছেন, আপনি ইংলিশে কোনো কিছু লিখতে গেলে, অর্থাৎ আপনার বয়স 15 বছর, 20 বছর, 50 বছর, আপনি যখন ইংলিশে একটা কথা লিখছেন বা বলছেন, আপনার ব্রেইনে আগে বাংলাটা চলে আসছে। এটা সাইকোলজিক্যাল থিংস। কারণ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা, এটা কমপ্লিটলি আমাদের ব্রেইনে ডেভেলপ করা, কমপ্লিটলি আমাদের ব্রেইনে ইনস্টল করা। এইখান থেকে যখন আমি নতুন একটা ভাষা শিখতে যাচ্ছি, তখন আমার নিজের যে ভাষাটা, অর্থাৎ এই যে বাংলা, এই বাংলা ভাষাটা আমাকে বাধা দিচ্ছে। এই জন্য প্রাচীনকাল থেকে, সৃষ্টির শুরু থেকে, কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য জিটিএম মেথড ফলো করা হয়। জিটিএম মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। অর্থাৎ একটা টার্গেট ল্যাঙ্গুয়েজকে পড়ানো হয়। আপনি অন্য যে কোনো দেশে যান, আপনি আপনি মনে করেন ইন্ডিয়ান, বা আপনার মাদার টাং হিন্দি, আপনিও যদি ইংলিশ শিখতে চান, ওই হিন্দি থেকে আপনাকে ইংলিশ শেখাবে। এইটা এখনো পর্যন্ত ফলো হয়ে আসছে। বাট রিসেন্টলি এই জিটিএম থেকে সিএলটি, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, কিভাবে জাস্ট লিসনিং করার মাধ্যমে বা ম্যাটেরিয়ালস এর মাধ্যমে ল্যাঙ্গুয়েজটা শেখানো যায়, এগুলো বর্তমানে চেষ্টা করা হচ্ছে। কিন্তু ওই জিটিএম মেথডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এবং বাংলাদেশেও যারা ইংলিশ শিখতে চায়, আমাদের স্কুল কলেজগুলোতে এই জিটিএম মেথড ফলো করা হয়। এইটা ফলো করার কারণে আমাদের এত এত গ্রামারের রুলস, টেন্সের স্ট্রাকচার, এগুলো পড়ানো হয়, এগুলো পড়ানো হয়। কিন্তু এইগুলো পড়ানোর পরে এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করা হয় না। এই যে বললাম, এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাডাপ্ট করা হয় না, এইটা না করার কারণে আমাদের দেশের স্টুডেন্টরা ইংলিশ শিখতে পারে না। দেখেন, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করছি পাবলিক ইউনিভার্সিটি থেকে, আইএলটিএস করছি, সেলটা দিয়েছি। আমি নিজে রিসার্চ করে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু জেনেছি। এই জন্য আমি কি করেছি, এই জিটিএম এবং সিএলটিটাকে সমন্বয় করে আমি ইংলিশটা শিখিয়ে থাকি। অর্থাৎ আমি গ্রামার শিখবো, আমার দরকার গ্রামার, সেটাকে কিভাবে প্র্যাকটিক্যালি কনভারসেশন বা কমিউনিকেশনে অ্যাডাপ্ট করা যায়, অ্যাপ্লাই করা যায়, এইটা আমি দেখিয়ে দিই। এই জন্যই আমার কাছে যারা পড়ে, যারা আসে, তারা ইংলিশ পারে, ইংলিশ জানে। এতটুকু আমি আপনাকে বুকে হাত দিয়ে বলতে পারি, কারণ আমি অনেক পরিশ্রম করে পড়াই। এই জায়গাটাতে আমি আসি, আমি দেখাই। তাহলে আমি কি বললাম? আপনার বয়স 40 বছর, আপনি 40 বছর বয়সে আমেরিকাতে যান, আপনি 20 বছর সেখানে থাকেন, আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন না। কারণ আমার কাছে আছে, সিলেটে বাড়ি, মতিউর রহমান নামের একজন লোক আমার কাছে কোর্স করছে ইংলিশের। সে ইউএসএ তে থাকে, একটা কোম্পানিতে জব করে। সে ইউএসএ তে 15 বছর ধরে থাকে। সিলেটে তার আগে ওই ফটোকপির দোকান ছিল, ছাপাখানা, আমাকে বলছে। তো 15 বছর ধরে ইউএসএ তে থাকার পর, সেখানকার কোম্পানিতে জব করার পর, সেখানের এনভায়রনমেন্টে অন্যরা ইংলিশে কথা বলে, থাকার পরেও কেন সে ইংরেজি শিখতে পারেনি? সে ওই দেশের ইংলিশ টিচারের কাছেও ইংলিশ শিখছে, কিন্তু পারেনি। ইংলিশ টু ইংলিশ টিচারের কাছে যদি আপনি শেখেন, কি সে পারছে না? সে আমার কাছে কেন কোর্স করলো? কারণ তার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বাংলাটাকে আগে ভাবতে হয়েছে, বাংলা ভেবে ইংলিশের কাছে যেতে হয়েছে। আপনি লিসনিং করবেন, একটা বিষয় শুনলেন, সেটা যদি আপনি অর্থ না বোঝেন, আপনি তো ডেভেলপ করতে পারবেন না। কিন্তু বাংলার দরকার হয় না, বাংলা একদমই ভাবার প্রয়োজন হয় না। কাদের? শুধুই লিসনিং করেই ভাষা শেখা সম্ভব। কাদের জানেন? ছোট বাচ্চারা এটা পারে। 4 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত বয়সের বাচ্চারা পারে। তারপরে গেলে আর সেটা হয় না। কেউ কি আমার এই কথাগুলো বুঝতে পারছেন আমি কি বলছি? অনেকের একটা ভুল ধারণা, যেটা আমি ক্লিয়ার করে দিলাম।
অনেকে বলে যে গ্রামার শেখা লাগে না, বাংলা ভাবা লাগে না, আপনি সেইটা আমি বলেন যে প্র্যাকটিসের জন্য আমাদের স্পিকিং প্র্যাকটিস করানো হবে। হ্যাঁ আচ্ছা, যদি রেগুলার করানো হয় স্পিকিং প্র্যাকটিস, তাহলে তো নির্ধারিত সময়ের ভেতরে করা হবে। আমাদের ঘন্টা যদি থাকে 1 ঘন্টা, ক্লাসের টাইম যদি থাকে 1 ঘন্টা, এটা এটা তো এটা সবাই করে না। প্র্যাকটিস বলতে কি, আমার কাছে 50 জন ভর্তি হয়েছে, 50 জন প্রতিদিন কথা বলে এই পর্যন্ত পাইনি, 10 জন 12 জনের বেশি কথা বলে না। অ্যাক্টিভ স্টুডেন্ট এরকমই থাকে, বুঝতে পারছেন? তো এই কয়জনেরই ওই রকম স্পিকিং নেওয়া হয়। তারপরের দিন হয়তো আর 5 জন বাড়ে, বা নতুন 5 জন থাকলে পুরাতন 5 জন করে না, এরকমই হয়। এটাই আমি দেখে আসছি, এছাড়া আর কিছু না। তো এগুলো মেইন বিষয় না, আমি আপনাদের কথার পরে উত্তর দিব। আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম, যে আমাদের অবশ্যই বুঝতে এইভাবে হবে। ডেভেলপ করতে হবে কেন, বুঝতে পারছেন? একটু ভালো তো মতো বুঝাইতে হবে। হ্যাঁ, তো দেখেন, মেইন বিষয়টা হচ্ছে আমরা কোনো কিছু বাংলায় ভাবলে কিভাবে সেটাকে ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি। রাজু এবং মিনা দুইজনের ভিতর একটা কনভারসেশন হচ্ছে, বোঝার চেষ্টা করেন। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে এটা কোন টেন্স? করেছিলে, পাস্ট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেনটা কিভাবে হচ্ছে? ডিড দিয়ে, তাই না? তাহলে কোশ্চেন কিভাবে করছে, যে ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? ইন হবে এখানে, সরি, ইন লাস্ট মান্থ। এখন এটা কোন টেন্সে লিখলাম? পাস্ট ইনডিফিনিট। আমি যখন একটা কনভারসেশন প্র্যাকটিস করব, বা এই ধরনের সেন্টেন্সগুলো ট্রান্সলেট করব, একটাতে সীমাবদ্ধ থাকবো না। আমি আমার স্টুডেন্টদেরকে এভাবে শেখাই না, আমরা অন্যান্য টেন্সকেও কম্পেয়ার করে এটা শিখবো। যেমন আমি যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলতাম তাহলে কেমন হতো? যদি বাংলাটা এরকম থাকতো, তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো? ইংলিশ কি জানেন? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছো এই মাসে? আর ইউ অ্যারেঞ্জিং আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক দিস মান্থ? সো এইভাবে টেন্সের কম্পেয়ার করতে হয়। তোমরা কি একটা পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছিলে? ওয়ার ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? এইভাবে টেন্সের পরিবর্তন করতে হয়, তাহলে দ্রুত শেখা যায়। মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। ইংলিশ কি জানেন? আই অ্যালং উইথ, সরি, ইংলিশটা হচ্ছে, আহারে, জাস্ট এটা এটা ফন্ট চেঞ্জ তো। ইংলিশটা হচ্ছে এরকম, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, I, along with my family members, arranged a picnic. আমি সাথে আমার পরিবারের সদস্যরা একটা পিকনিকের আয়োজন করেছিলাম। I, along with my family member, সরি, অ্যারেঞ্জড হবে না, আমরা কি করছিলাম, যে সিলেট ভ্রমণে গিয়েছিলাম। ওয়েন্ট, গিয়েছিলাম, যাওয়ার ইংরেজি কি? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এরপর ভ্রমণে, টু ভিজিট, এটা ইনফিনিটিভ। মেইন ভার্বটা কি? ওয়েন্ট। আই, along with my family members, went to visit, কোথায়? সিলেট। ওকে, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, এবং আমরা সেখানে একটা পিকনিকের আয়োজন করেছিলাম, রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে ইংলিশ কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। কি হবে? ডিড ইউ, কি হবে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? ডিড ইউ গো দেয়ার বাই বাস? এখন এইটাকে যদি আমি চেঞ্জ করি, আমি যদি বলি, তোমরা কি সেখানে বাসে যাও? ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছো, যাইতেছো? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে যাচ্ছিলে? ওয়ার ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? টেন্সের যে স্ট্রাকচার গুলো মোস্ট অ্যাক্টিভ, যেগুলো কনভারসেশনে ব্যবহার হয়, সেগুলো প্র্যাকটিস করতে হয়। বলছে, না, আমরা বাসে যাইনি। তাহলে এটা কি হবে ইংলিশটা? যে উই ডিডেন্ট গো বাই বাস, কি হবে? উই ডিডন্ট গো বাই বাস, আমরা বাসে যাইনি।
ল্যাঙ্গুয়েজ শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। কঠিন কেন লাগবে, কষ্ট কেন মনে হবে? উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। আমরা বাসে যাইনি, আমরা বাসে যাইনি। আমরা বাসে যাই না, উই ডোন্ট গো। আমরা বাসে যাব না, উই ওন্ট গো। আমরা বাসে যাচ্ছি না, উই আর নট গোয়িং বাই বাস। আমরা যাচ্ছিলাম না, উই ওয়ার নট গোয়িং। ওকে, সো আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম, তাহলে উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। কি বলতে পারি? উই কুকড। রান্না করা ইংরেজি কি? কুক থেকে কুকড, জাস্ট উই সাবজেক্ট কুকড। পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এছাড়াও ইংরেজি কি জানেন? দেখেন, বিসাইডস। আমি সব লিখতেছি না, অনেক সময় চলে যাবে। বিসাইডস, বিসাইড মানে পাশে, এটা একটা প্রেপোজিশন। আর এই যে বিসাইডস, দেখেন BESIDES, এটার মানে হচ্ছে পাশাপাশি বা এছাড়াও, এটাকে বলে কনজাংশন। বিসাইডস উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। অন অফ মাই ব্রাদার রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম, অ্যান্ড আমি একটা গান গেয়েছিলাম। আই স্যাং আ সং। সিং এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং। দেখেন, আই স্যাং সং। সং মানে গান, স্যাং মানে গাওয়া। আবার লেখার চেঞ্জ হয়। যাই হোক, তোমরা কখন বাড়ি ফিরেছিলে? এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে ইংলিশ কি হবে? আগে WH ওয়ার্ড, কখন ইংরেজি কি? ওয়েন। এরপর কি? ভার্ব। ওয়েন ডিড ইউ রিটার্ন হোম? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম? তোমরা কখন বাড়ি ফিরেছিলে? আমি যদি বলি তোমরা কখন বাড়ি ফেরো, ওয়েন ডু ইউ রিটার্ন হোম? তোমরা কখন বাড়ি ফিরবে? ওয়েন উইল ইউ রিটার্ন হোম? তোমরা কখন বাড়ি ফিরতেছো? ওয়েন আর ইউ রিটার্নিং হোম? তোমরা কখন বাড়ি ফিরতেছিলে? ওয়েন ওয়ার ইউ রিটার্নিং হোম? তোমরা কি বাড়ি ফিরেছো? হ্যাভ ইউ রিটার্নড হোম? তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্নড হোম? আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। উই রিটার্ন টু ঢাকা অ্যাট 6 p.m. বাই ট্রেন। তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? উইল ইউ মিট উইথ মি ইন ঢাকা টুমরো? উইল ইউ মিট? ইয়েস, অফকোর্স। প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। হ্যাঁ, আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দেয়ার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? নো, দ্যার ইজ নো ইম্পর্টেন্ট টাস্ক, বাট আই উড লাইক টু গো টু শপিং উইথ ইউ। আই উড লাইক টু গো, যেতে চাই। তুমি কি যাবে আমার সাথে? উইল ইউ গো উইথ মি? অফকোর্স আইল, বাট আই আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। দেখেন এই যে বাক্যটি, কিন্তু আমার তো আগামীকাল বিমানবন্দরে যাওয়ার কথা। এইটা কোনো টেন্স দিয়ে হয় না, এটা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব, সাপোজ টু এর ব্যবহার করতে হয়। আই অ্যাম সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট টুমোরো। আই এম সাপোজ টু গো টু দ্য এয়ারপোর্ট টুমোরো। আমার ভাই আমেরিকা থেকে দেশে আসবে আগামীকাল। মাই ব্রাদার উইল কাম দ্য কান্ট্রি ফ্রম USA টুমোরো। ওকে, ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই উইল ওয়েট ফর ইউ। সো এইভাবে আর কি আপনাদের কি করতে হবে? প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হবে। যে কোনো কিছু বাংলায় দেখলে আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, ইনস্ট্যান্টলি যেন ইংলিশে বলতে পারেন। যে কোনো কিছু ব্রেইনে বাংলায় আসলে কোনো কনফিউশন ছাড়া সঠিক ভার্বের ফর্ম মেনটেন করে ইংলিশে যেন সেই কথাগুলোকে আপনি বলতে পারেন। তার জন্য প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনি একদিনে বুঝবেন না। আপনি রেগুলারিটি মেনটেন করে 10 দিন 10টা কনভারসেশন প্র্যাকটিস করেন, তারপর থেকে দেখবেন আপনার এই নিয়ে আর কোনো ধরনের কনফিউশন হবে না। যে কোনো কথা বাংলায় ভাবলে আপনি ইংলিশে সেটা বলতে পারবেন। এইভাবে আমি আমার স্টুডেন্টসদেরকে প্র্যাকটিস করিয়ে থাকি। এটা আপনাদের করতে হবে। যদি করতে পারেন, বিশ্বাস করেন ভাষা কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আপনি যতই দুর্বল হন, যতই ইললিটারেট অশিক্ষিত হন, আপনি যদি একজন ফার্মারও হন, আহ, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো কঠিন কিছু না, এটা কোনো সায়েন্স না, কোনো রকেট সায়েন্স না, এটা জাস্ট একটা ভাষা। এটা প্র্যাকটিসের মাধ্যমে ডেভেলপ করা যায়। কিছু টেকনিক, কিছু স্ট্র্যাটেজি ফলো করলে, জাস্ট practice, 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 and practice. I am telling you again, you know that practice makes a man perfect. By practicing, you will get your actual benefit within very short time. এটা কঠিন না। ঠিক আছে, so that's all for today. ক্লাস রেকর্ড PDF ফাইল আমি পাঠিয়ে দিব।
আর যারা পেইড কোর্সে আসবেন, আমি আবারও বলছি, আজকে রাতেও পারলে আপনারা ভর্তি হতে পারেন এই নাম্বার সেন্ড মানি করে। আর আগামীকালকের ভিতর ভর্তি হওয়ার চেষ্টা করবেন যদি 8 তারিখ থেকে একদম শুরু থেকে পেইড কোর্সের মেইন ক্লাসগুলো করতে চান, ইংলিশ এক্সপার্ট এবং প্রফেশনাল হতে চান। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, ক্লাস টাইম রাত 10টা থেকে 11টা। এবং 2টা নাম্বার আমি দিয়ে রাখলাম, 2000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। যদি না পারেন, এই সুযোগটা কেউ দেয় না, কোনো কোর্সে আপনি দেখবেন না আছে, আমি এটা দিয়ে থাকি, আপনি 1000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। 01997356957, 01938689196, এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, লাস্ট ডিজিট জানালে বা স্ক্রিনশট দিলে আমি আপনাকে পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। এই যে আমার হোয়াটসঅ্যাপ দেখছেন, আমি আপনাদের এটাও দেখাই দিই। এখানে এই যে ব্যাচ 78 নামের নতুন গ্রুপ করা হয়েছে, ব্যাচ 78, দেখেন এই যে আমার 77টা ব্যাচ বর্তমানে রানিং চলতেছে। আচ্ছা, এইটার ভিতরে নাই, এটা আছে। এই যে দেখেন যারা ভর্তি হয়েছে, এই যে ব্যাচ 78-এ, তাদেরকে আমি এখানে যুক্ত করেছি, এই যে গ্রুপটা, এই যে 77 ব্যাচ 78, 78 ব্যাচের গ্রুপ। এই যে, সো এটা হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, 8 তারিখ থেকে পেইড কোর্সের প্রিমিয়াম যে ব্যাচটি আছে এখানে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। যদি মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, একজন মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, আমি এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। ফ্রিতে কেউ দেখাবে না, সারা জীবন দেখায়ও না, গুরুত্ব থাকে না। আমি ফ্রি ক্লাস নিচ্ছি, ওই ওই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, দেখি একটু যাই, একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি। আমি আপনাকে চিনি? চিনি না। এক একদিন এক একজন আসছেন, এক একজন যাচ্ছেন। বাট পেইড কোর্সে কি হয়, একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে এগোনো যায়। আপনার সাথে আমার একটা পার্সোনাল কানেকশন, সম্পর্ক থাকে, প্রত্যেকটা বিষয় ডেভেলপ করতে পারি, আপনার কাছ থেকে ফিডব্যাক নিতে পারি। আমি যতক্ষণ পড়াচ্ছি আপনি ততক্ষণ সেখানে থাকছেন, আপনি গুরুত্ব দিচ্ছেন যে আমি টাকা দিচ্ছি, আমাকে পড়তে হবে, আমার রেসপন্সিবিলিটি থাকে ওকে পড়াতে হবে। বাট ফ্রি ক্লাস নিচ্ছে, আমি কালকে ক্লাস নিব না, আপনার কিছু করার আছে? আপনার তো কিছু করার নেই। তো এটা হচ্ছে মেইন বিষয়, পেইড কোর্সের বেনিফিট এটাই। তো যারা ভর্তি হতে চান জানাবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আর যদি কেউ বই অর্ডার করতে চান আপনারা করতে পারেন, এতটুকু বলতে পারি, আপনার জীবনের অনেক বড় একটি সম্পদ হয়ে থাকবে ওটা।